আচ্ছা, তাহলে আজকের ক্লাস থেকে কি শুরু হবে? এতদিন পর্যন্ত যা শেখা হলো সেটা হচ্ছে পিরিয়ডিক টেবিলটাকে আমরা বুঝতে শিখলাম। একদম প্রিলিমিনারি কাজ থেকে শুরু করে একদম মডার্ন পিরিয়ডিক টেবিল অবধি টোটাল পিরিয়ডিক টেবিলটাকে আমরা বুঝলাম, এসপিডিএফ ব্লকে ডিভাইড করলাম, বিভিন্ন ব্লকে বিভিন্ন এলিমেন্টকে বিভিন্নভাবে আমরা সাজানোর চেষ্টা করলাম। এবং একটা জিনিস বুঝলাম, একই গ্রুপে যারা থাকে তাদের ভ্যালেন্স ইলেকট্রন মানে আউটার মোস্ট অরবিটের ইলেকট্রনিক কনফিগারেশনটা ম্যাচ খাচ্ছে, তাহলে তাদের রাসায়নিক এবং ভৌত ধর্মে মিল থাকা উচিত। একই গ্রুপ ওয়াইজ এলিমেন্টগুলো রাসায়নিক এবং ভৌত ধর্মে মিল থাকবেও। এবার ম্যাটারটা হচ্ছে যে এখন আমরা যে পিরিয়ডিক টেবিল বলেছি, সার্টেন প্রপার্টি বা সার্টেন রাসায়নিক এবং ভৌত ধর্ম সার্টেন পিরিয়ডিক সার্টেন অ্যাটমিক নাম্বার এর পর আবার রিপিটে রিপিটে আসে। তাহলে সার্টেন প্রপার্টি সার্টেন পরমাণু বা সার্টেন পারমাণবিক ক্রমাঙ্ক মানে সার্টেন এলিমেন্ট বাদে বাদে আবার রিপিটে আসছে। তাহলে সেটাই হচ্ছে পর্যায়বৃত্তিতা, পিরিয়ডিসিটি ইন প্রপার্টিজ অফ এলিমেন্ট, মৌল সমূহের ধর্মের পর্যায়ক্রমিক পুনরাবৃত্তি। তাহলে সার্টেন এলিমেন্ট পেরিয়ে আবার একই প্রপার্টি ব্যাক করে আসছে। সার্টেন এলিমেন্ট মানে কিছু পারমাণবিক ক্রমাঙ্ক পেরোনোর পর আবার একই প্রপার্টি আসছে। তাহলে একই গ্রুপে যারা থাকবে তাদের প্রপার্টিজেরও মিল থাকার কথা। সেভাবেই হয়েছে, কারণ তাদের ভ্যালেন্স সেলের ইলেকট্রনিক কনফিগারেশনটা মিলছে। এবার একই গ্রুপে থাকলেও তাতেও ওই যে ধর্মগুলো এক থাকার কথা, সেখানেও কিছু সামান্য তারতম্য আসে, চেঞ্জেস আসে। কেন আসে, কি জন্য হয়, কোন কোন প্রপার্টি চেঞ্জ হচ্ছে, সেগুলোই আমরা পড়বো। তাহলে কি, পারমাণবিক ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে সঙ্গে পর্যায় সারণীর বিভিন্ন পর্যায়ভুক্ত মৌলগুলির ভৌত রাসায়নিক ধর্মে পরিবর্তন হয়। বিভিন্ন পর্যায়ভুক্ত মানে লেফট টু রাইটে আমি যদি আলোচনা করি, লেফট টু রাইটে তো একই পর্যায়ে যারা থাকে তাদের তো গ্রুপ আলাদা। গ্রুপ 1 2 3 4 5 6 করতে করতে গ্রুপ 18 পর্যন্ত যাচ্ছে। তাহলে একই পর্যায়ে যারা রয়েছে তাদের ভ্যালেন্স সেলের সংখ্যাটা একই। তাহলে তাদের পারমাণবিক ক্রমাঙ্ক তো চেঞ্জ হচ্ছেই, তাহলে ভৌত রাসায়নিক ধর্ম তো চেঞ্জ হয়ে যাচ্ছেই। পারমাণবিক ক্রমাঙ্কের নির্দিষ্ট ব্যবধানে একই প্রকার ধর্মের আবার পুনরাবৃত্তি হয়। লেফট টু রাইটে যাওয়ার পর 1 2 করতে করতে গেলাম, আবার একের নিচে যে 1 নম্বরে যে এলিমেন্টটা রয়েছে, সার্টেন এলিমেন্ট ঘুরে আবার এখানে একটা এলিমেন্ট বসছে, আবার সার্টেন এলিমেন্ট ঘুরে এই এখানে একটা এলিমেন্ট বসছে, তাহলে এরা একটা গ্রুপ ফর্ম করছে। এই গ্রুপে যারা থাকছে তাদের ভৌত ধর্ম এবং রাসায়নিক ধর্ম মিল থাকছে, সার্টেন ব্যবধানে ওটা আবার ব্যাক করে আসছে। কারণ একই গ্রুপের অন্তর্গত মৌলগুলি ভৌত ও ধর্মের সাদৃশ্যপূর্ণ, স্বাভাবিক। এটাই বলছি, একই গ্রুপে যারা থাকবে তাদের ভৌত ও রাসায়নিক ধর্মের সাদৃশ্য থাকার কথা। হলেও পারমাণবিক ক্রমাঙ্কটা তো চেঞ্জ হচ্ছে উপর থেকে নিচে, যে একই গ্রুপে আছে মানে ভ্যালেন্স সেলের ইলেকট্রনিক কনফিগারেশনটা ম্যাচ খাচ্ছে। তার মানে যে ভ্যালেন্স সেলটা একই সেটা তো নয়। তার জন্য তো আমরা NS1 NS2 বলছি। ওই n এর ভ্যালুটা 1s2 হতে পারে, 2s2 হতে পারে, 3s2 হতে পারে। যে NS1 বললে 1s1, 2s1, 3s1 এরকম হতে পারে। NS2 হলে 1s2, 2s2। তাহলে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারটা চেঞ্জ হচ্ছে, মানে পারমাণবিক ক্রমাঙ্কটা চেঞ্জ হচ্ছে। এবার একই গ্রুপে হলে তাদের ভৌত রাসায়নিক ধর্মের সাদৃশ্য সম্পন্ন, ঠিক আছে। হলেও পারমাণবিক ক্রমাঙ্ক যে চেঞ্জ হচ্ছে, দ্যাট মিনস উপর থেকে নিচে যেতে গেলে সেখানেও ধর্মের কিছু চেঞ্জেস তো আসবেই। এবার কোন কোন ভৌত এবং রাসায়নিক ধর্মগুলোকে নিয়ে আমরা বেশি করে আলোচনা করব, সেগুলোই আমরা এক এক করে শিখবো এখানে। এরকম করতে করতে আমরা অ্যাটমিক রেডাই, আয়নিক রেডাই, মোস্ট ইম্পর্টেন্টের মধ্যে আয়নাইজেশন এনার্জি, ইলেকট্রন গেইন এনথালপি, ইলেকট্রোনেগেটিভিটি, এই তিনটে খুব বেশি ইম্পর্টেন্ট। এই তিনটেকে নিয়ে তো আলোচনা হবে এবং বই খুলে দেখতে পাবি, সাহেবপ্রকাশের তো বই বাড়িতে টেক্সট বুক খুলেই পড়ছিস, সেখানে দেখতে পাবি এই তিনটেকে নিয়ে কত ডিটেলে আলোচনা করেছে। ঠিক আছে, এবার প্রথমে আমাদের কিছু জিনিস বুঝতে হবে। এক সেকেন্ড, প্রথমে আমাদের কিছু জিনিস বুঝতে হবে। কিছু জিনিস বুঝতে হবে এর মধ্যে কি কি আছে, আগে আমি এখানে একটু মুছে নিই। হ্যাঁ, তো প্রথমে পারমাণবিক ব্যাসার্ধ বা পরমাণুর আকার। পারমাণবিক ব্যাসার্ধ সম্বন্ধে তখনই বলছিলাম যে নিউক্লিয়াস থেকে আমি যদি শুরু করি আউটার মোস্ট অরবিটের যে ডিস্টেন্স, সেটাই হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ। তাহলে সেই ডেফিনেশন গুলো একবার করে আমরা বুঝে নিই। এই কনসেপ্ট গুলো আমাদের লাগবে। এইগুলো যদি প্রবলেম থাকে পরে যখন অন্য কিছু বলবো, তুই পারমাণবিক ব্যাসার্ধই বুঝিস না, কন্ট্রাকশন হচ্ছে মানে ব্যাসার্ধ কমছে কি সেটাই বুঝতে পারবি না। তাহলে পরমাণুর ব্যাসার্ধ বলতে পরমাণু নিউক্লিয়াস থেকে সর্ববহিস্থ ইলেকট্রন কক্ষের দূরত্বটাকেই বোঝায়। তাহলে ভ্যালেন্স সেলের যে ডিস্টেন্স সেটাই হচ্ছে তার পারমাণবিক ব্যাসার্ধ বা অ্যাটমিক রেডাই, দুটো টার্মই দেখে রাখ। এবার ওটাকেই তুই অ্যাটমিক সাইজ বলতে পারিস, যতটা রেডাইটা টার্ম। এবার এটাকে বিভিন্ন ইউনিটে মাপা হয়, অ্যামস্ট্রং এ মাপা যায়, ন্যানোমিটারে মাপা যায়, পিকোমিটারে মাপা যায়। সেগুলোকে মিটারে তো জানিস, অ্যামস্ট্রং মানে 10⁻⁻10 মিটার, ন্যানোমিটার মানে 10⁻⁻9 মিটার। ওটা তো অ্যাটমিক স্ট্রাকচার পড়াতে গিয়েই বলেছিলাম। পিকোমিটার হচ্ছে 10⁻12 মিটার। এই অ্যামস্ট্রং, ন্যানোমিটার আর পিকোমিটার, এই তিনটেকেই খুব বেশি পরিমাণে কেমিস্ট্রিতে আমাদের এখানে দেখতে পাবি। এবার এই এক্স রে ডিফ্রাকশন, ওই
একটা মেথডোলজি রয়েছে, মেশিন রয়েছে, সেই এক্স রে ডিফ্রাকশন করে ইলেকট্রন ডিফ্রাকশন করে আমরা পরমাণু বিভিন্ন এই পদ্ধতিতে এক্সপেরিমেন্টালি পারমাণবিক ব্যাসার্ধ আমরা মাপতে পারি। কি মেথডে মাপতে পারি সেটা নিয়ে তোর কাছে কেউ জানতে চাইবে না। জানতে চাইলে তো নাম বলেই দিলাম, এক্স রে ডিফ্রাকশন, ইলেকট্রন ডিফ্রাকশন, ওর মেথডোলজি ডিটেলে কিছু জানতে লাগবে না। নামটা যে নাই মোর দেন এনাফ এই মোমেন্টে বা যে ক্লাসে পড়ছিস সেই রেসপেক্টে। তো তবে কিছু জিনিস তোকে পড়তে হবে। পারমাণবিক ব্যাসার্ধে বিভিন্ন ডিফারেন্ট ডিফারেন্ট ব্যাপার রয়েছে। সমযোজী ব্যাসার্ধ, সমযোজী ব্যাসার্ধ কখন আসবে? দুটো অ্যাটম যখন নিজেদের মধ্যে সমযোজী বন্ধন করে বসে থাকবে তখন সমযোজী ব্যাসার্ধ আসবে। স্যার সমযোজী বন্ধন তো বুঝি না। সমযোজী বন্ধন বলতে ক্লাস 10-এ যেটুকু পড়েছি ওটাই। আর এখন যে সমযোজী বন্ধন বুঝিস না, এর পরের চ্যাপ্টারটাই হচ্ছে কেমিক্যাল বন্ডিং, রাসায়নিক বন্ধন। সেখানে গিয়ে অটোমেটিক্যালি বুঝতে হবে। এবার বলছি তো, এই চ্যাপ্টারগুলো তো শুধু একটা ইন্ডিভিজুয়াল চ্যাপ্টার নয়, এই চ্যাপ্টারে আরো অনেক চ্যাপ্টারের কনসেপ্ট ঢুকে রয়েছে। এবার সবে পড়তে শুরু করেছিস, বাকি চ্যাপ্টার গুলো পড়লে এখানে যে কিছু কিছু টার্মিনোলজি গুলো আমাদের এখন পড়তে বুঝতে অসুবিধা হচ্ছে, যেমন জারণ অবস্থা, তা রেডক্সে রয়েছে, তার গোটাটা পড়া হোক, অটোমেটিক্যালি যে টার্মিনোলজি গুলো বুঝছিস না সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে যাই হোক, সমযোজী বন্ধনে যেসব অ্যাটম গুলো যুক্ত বন্ধন করেছে তাদের ক্ষেত্রে একটা রেডিয়াই পাবো, ধাতব ব্যাসার্ধ একটা আসবে, ভ্যান্ডারওয়াল ব্যাসার্ধ আসবে, এমনি করে আমরা দেখব। তাহলে সমযোজী ব্যাসার্ধ কখনো আসবে? প্রথমত সমযোজী ব্যাসার্ধ মানে যার জন্য বলছি সেই অ্যাটম দুটো প্রথমত সমযোজী বন্ধন করে মলিকিউল বানিয়ে রেখেছে, মানে অণু বানিয়ে রেখেছে। তাহলে একই মৌলের দুটি পরমাণু সমযোজী এক বন্ধন দ্বারা পরস্পরের সঙ্গে যুক্ত আছে। ধর হাইড্রোজেন H2 মলিকিউলের কথা বলছি, মানে হাইড্রোজেনের সাথে হাইড্রোজেনের বন্ধন রয়েছে। তাহলে একটা সমযোজী বন্ধন, হোমোঅ্যাটমিক, দুটোই হাইড্রোজেন দিয়ে তৈরি হয়েছে যুক্ত থাকলে। তাহলে তুই প্রথমে কি করলি, এরা সমযোজী বন্ধন, ধর এটা একটা হাইড্রোজেন অ্যাটম, এইদিকে এটা একটা হাইড্রোজেন অ্যাটম, এবং এটা হাইড্রোজেন অ্যাটমের জন্যই দিয়েছে। হাইড্রোজেন অ্যাটমটা যখন নিজেদের মধ্যে বন্ধন করছে তখন তুই দেখলি এই নিউক্লিয়াস থেকে এই নিউক্লিয়াসের ডিস্টেন্স কত, এই নিউক্লিয়াস থেকে এই নিউক্লিয়াসের ডিস্টেন্স পেলি 0.74 অ্যামস্ট্রং। তাহলে সমযোজী অবস্থায় তাহলে তুই সমযোজী বন্ধনটার কত দৈর্ঘ্য সেটা পেয়ে গেলি। তাহলে হাইড্রোজেনের সাথে হাইড্রোজেন বন্ড করলে এদের যে সমযোজী বন্ধন মানে বন্ড লেন্থ, বন্ধন দৈর্ঘ্য বন্ড লেন্থ 0.74 অ্যামস্ট্রং তুই পেলি। এদের সমযোজী বন্ধন হচ্ছে 0.74 অ্যামস্ট্রং। বেশ ভালো। তাহলে এই যে বন্ধন তার তুই যদি অর্ধেক নিস মানে 0.37 অ্যামস্ট্রং, সেটাকেই তুই তাই বলছিস সমযোজী পারমাণবিক ব্যাসার্ধ। তাহলে দুটো একই অ্যাটম নিজেদের মধ্যে একযোজী বন্ধন মানে একটা সমযোজী বন্ধন করেছে, সেই অবস্থায় ওদের যে বন্ধন দৈর্ঘ্য মানে নিউক্লিয়াস টু নিউক্লিয়াস যে ডিস্টেন্স, ওটাকে আমি বলছি বন্ধন দৈর্ঘ্য। অন্তর্নিউক্লিয় দূরত্ব যেটা, তাহলে দুটো অ্যাটম যারা বন্ধন করেছে ওদের নিউক্লিয়াস টু নিউক্লিয়াস যে ডিস্টেন্স, যারা বন্ডেড, আমার এই একটা হাত যদি একটা অ্যাটম হয়, এটা একটা যদি অ্যাটম হয়, তারা বন্ডেড অবস্থায়, এই দুটো অ্যাটমের নিউক্লিয়াস টু নিউক্লিয়াস ডিস্টেন্সকে আমি বলছি তাদের বন্ড লেন্থ। নিউক্লিয়াস টু নিউক্লিয়াস যে ডিস্টেন্স বন্ড লেন্থ তার অর্ধেক নিয়ে নিলেই তাদের নিউক্লিয়াস দুটির মধ্যবর্তী দূরত্বের অর্ধেককে আমরা বলছি সমযোজী ব্যাসার্ধ বা কোভ্যালেন্ট রাডাই। আশা করি বুঝতে পেরেছিস। তাহলে দুটো হাইড্রোজেন যখন কোভ্যালেন্টলি বন্ডেড থাকবে সিঙ্গেল বন্ড দিয়ে, তখন হাইড্রোজেনের সাথে আরেকটা হাইড্রোজেনের নিউক্লিয়াসের যে ডিস্টেন্স সেটা হচ্ছে 0.74 অ্যামস্ট্রং। তাহলে সমযোজী বন্ধনের কি হবে, হাফ ইন্টু অন্তর্নিউক্লিয় দূরত্ব, সেটাই হাইড্রোজেনের ক্ষেত্রে অন্তর্নিউক্লিয় দূরত্ব যে 0.74 অ্যামস্ট্রং, মানে হাইড্রোজেনের কোভ্যালেন্ট বন্ডের যে লেন্থটা সেটাই ওইটাই একই। তাহলে অর্ধেক করে দিলে এরকম হয়ে যাবে। ঠিক আছে, যদি অ্যাটম দুটো ভিন্ন হয়, এখানে তো দুটোই হাইড্রোজেন, এবার অ্যাটম দুটো যদি ভিন্ন হয় সেক্ষেত্রে আমরা কি করতে পারি? অ্যাটম যদি দুটি ভিন্ন হয়, আমি ডাইরেক্ট এক্সাম্পলে চলে আসছি। এ বি দিয়ে বলে আমাকে সে এক্সাম্পলই বলতে হবে, এ বি দিয়ে বলবো কনফিউশন বাড়বে। ডাইরেক্ট এক্সাম্পল দেখ, HCl এর অন্তর্নিউক্লিয় দূরত্ব, হাইড্রোজেন আর ক্লোরিন যদি নিজেদের মধ্যে কোভ্যালেন্ট বন্ড করে, হাইড্রোজেন আর ক্লোরিন নিজেদের মধ্যে কোভ্যালেন্ট বন্ড করেছে, তাহলে হাইড্রোজেন সাথে ক্লোরিন বন্ডেড, সেই অবস্থায় ওদের ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্স দেখলি 1.36 অ্যামস্ট্রং তুই পেলি। এবার এদের এক্স্যাক্টলি মিডিল বরাবর করে দিলে তো হবে না, কারণ হাইড্রোজেনটা আর ক্লোরিনের মধ্যে সাইজে তফাৎ রয়েছে, হাইড্রোজেন সাইজে ছোট, ক্লোরিন বড়, কারণ হাইড্রোজেনের 1s, ক্লোরিনের 3s 3p, তাহলে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারটা বড়। তাহলে ক্লোরিনের ভ্যালেন্স সেল হচ্ছে 3, প্রিন্সিপাল কোয়ান্টাম বড়, তাহলে সাইজও বড়। হাইড্রোজেনের প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারটা ছোট, 1s, সাইজে ছোট হবে। তাহলে ডাইরেক্টলি মিডিল দিয়ে কেটে দিলে তো প্রবলেম। তাহলে তখন কি করা হচ্ছে, হাইড্রোজেনের যে সমযোজী ব্যাসার্ধ 0.37 অ্যামস্ট্রং আগেরটা থেকে বার করেছি, সেম ওয়েতে আমি ক্লোরিনেরটাও বার করতে পারবো। তাহলে এবার তুই যদি এখানে বার করিস হাইড্রোজেনের যে ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্স, ওটা আসলে কি, ওটা আসলে হাইড্রোজেনের যে রেডিয়াস সমযোজী মানে কোভ্যালেন্ট রেডিয়াস, আর ক্লোরিনের যে কোভ্যালেন্ট রেডিয়াস, এই দুটোর যোগফলের সমান। এবার তুই হাইড্রোজেন আর ক্লোরিনের ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্সটা পেয়ে গেছিস, ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্সটা তুই বসিয়ে দিলি এখানে। আর হাইড্রোজেনের তো সমযোজী বন্ধনের তুই জানিসই 0.37 অ্যাংস্ট্রং, এখানে বার করে নিয়েছিস, এখানে বসিয়ে দিলি। তাহলে যদি
1.36 থেকে 0.37 বাদ দিয়ে দিই, যে 0.99 অ্যামস্ট্রং আসছে, ওটাই তাহলে আর অফ সিএল বেরিয়ে চলে আসবে, কারণ তুই ডি এইচ বন্ড সিএল জানিস আর আর অফ এইচ জানিস, তাহলে আর অফ সিএল তখন ইকুয়েশন বসিয়ে দিলে এখান থেকে এটা বার করে দিতে পারবো। এই হচ্ছে ব্যাপার, সিম্পল জিনিস, দুটো জানিস আর একটা জানিস না, সেখান থেকে বেরিয়ে যাবে। নেক্সট কি আসছে, ধাতব ব্যাসার্ধ। ধাতব ব্যাসার্ধ কি হবে, ধাতব কেলাসে, ধাতব কেলাসে মানে ধর একটা আয়রনের রড আছে বা একটা আয়রনের চাঙ্ক আছে, সেখানে কি হয়, আয়রনের যে অ্যাটম গুলো পরপর বসে রয়েছে ওদের একটা সার্টেন জিওমেট্রিক্যাল প্যাটার্ন থাকে, ঠিক আছে, সার্টেন একটা জিওমেট্রিক্যাল প্যাটার্ন মেনটেন করে তারা বসে থাকে, সলিড স্টেট। তো সলিড স্টেট যখন পড়বো, সিলেবাসে দিয়েছে কি দেয়নি আমার এই মোমেন্টে মনে পড়ছে না, তোদের সিলেবাসটা বলেছিলাম না, বাট এক্স্যাক্টলি মনে পড়ছে না সলিড স্টেটটা তোদের 12-এ আছে না তুলে দিয়েছে, কারণ সিবিএসসি থেকে তুলে দিয়েছে, সিলেবাসটা আমাকে আরেকবার দেখতে হবে। 12-এ আছে, তো আমি সেই জন্য লক্ষ্য, এখন আমার মনে নেই নতুন সিলেবাসে কি করেছে, যদি আমি সিলেবাসটা নিয়ে যখন আলোচনা করেছিলাম প্রথম ভিডিও এই কেমিস্ট্রি প্লে লিস্টে, সেখানে দেখে নিতে পারিস। তো যাই হোক, যদি সলিড স্টেট থাকে তখন তো এই কেলাস নিয়ে আমরা আলোচনা করবোই, যদি সলিড স্টেট নাও থাকে তাও কোনো না কোনো জায়গাতে কিছু আলোচনা করতে গিয়ে কেলাস কি জিনিস তার একটা প্রিলিমিনারি কনসেপ্ট আমি বলবো। তো কেলাস মানে হচ্ছে এমন একটা সলিড যেখানে যে সলিডের যে কনস্টিটিউটিং অ্যাটম আয়ন বা যারা রয়েছে তার একটা সার্টেন জিওমেট্রিক্যাল প্যাটার্ন মেনটেন করে থাকে। যেমন আমি এখানে ড্র করলাম, দেখ অ্যাটম গুলো আমি বলতে পারি একটা স্কোয়ারের মতো শেপের, এই যে স্কোয়ার শেপটা, এই যে স্কোয়ার শেপটা আমার এক্স্যাক্টলি স্কোয়ার হয়নি, এই স্কোয়ার শেপটা দেখ উপরে নিচে রিপিট হচ্ছে, আমার এক্স্যাক্টলি স্কোয়ার হয়নি, তাহলে অ্যাটম গুলোর যে অবস্থান, সেই অবস্থানে একটা প্যাটার্ন রয়েছে, একটা স্কোয়ার স্কোয়ার প্যাটার্ন রয়েছে, সেই স্কোয়ার প্যাটার্নটাই উপরে নিচে ডান দিকে বাঁ দিকে রিপিট হচ্ছে। এরকম টাইপের যখন একটা জিওমেট্রিক্যাল প্যাটার্ন থাকে, একটা সার্টেন অ্যারেঞ্জমেন্ট থাকে 3 ডাইমেনশনাল স্পেসে অ্যাটম গুলোর সলিডের, তখন সেই টাইপের সলিডকে আমরা বলি কেলাস, ক্রিস্টালাইন সলিড। তখন পাশাপাশি অবস্থিত দুটি ধাতব পরমাণু নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্বের অর্ধেককে আমরা বলবো ধাতব কেলাস। সমযোজী বন্ধনের বা সমযোজী বা কোভ্যালেন্ট রেডাইয়ের মতনই ওটা একটা কোভ্যালেন্টলি বন্ডেড ছিল। এখন এখানে দুটো অ্যাটম, এই দুটো অ্যাটম ক্রিস্টাল স্ট্রাকচার রয়েছে, এদের নিউক্লিয়াস টু নিউক্লিয়াস তুই ডিস্টেন্সটা নিলি, তার অর্ধেক করে দিলি, এইটাকেই তুই এখন বলছিস তার ধাতব ব্যাসার্ধ। তাহলে ধাতু অবস্থায় যে রয়েছে ক্রিস্টাল ল্যাটিসে, তার দুটো ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্সের অর্ধেক, সেটাই তার ধাতব ব্যাসার্ধ, আর কিছুই না। মেটালিক রেডাই বলা হবে। সেম ওয়েতে এখানে ডেটা কিছু দিয়েছে, সেখান থেকে বার করেছে। এবার আসছে ভ্যান্ডারওয়াল, কিছু ডেটা দিয়ে একই জিনিস বাড়ছে। ভ্যান্ডারওয়াল ব্যাসার্ধ, তাহলে ভ্যান্ডারওয়াল ব্যাসার্ধ জিনিসটা কি, এই ভ্যান্ডারওয়াল টার্মটা ভালো করে শিখবি যখন আমাদের, বল, গ্যাসিয়াস স্টেটস আর লিকুইড স্টেট মানে স্টেটস অফ ম্যাটার যেখানে পড়াবে, ওখানে ভ্যান্ডারওয়াল ফোর্স এইসব জিনিসপত্রগুলো খুব ভালোভাবে পড়তে হয়। তাহলে এবার ভ্যান্ডারওয়াল রেডাইটা কি, এটা বেশ একটু মজাদার জিনিস বাকিগুলোর থেকে। দেখ ভালো করে আগে ডেফিনেশনটা দেখ, ছবিটা থেকে বুঝতে পারছিস কিরকম একটা, এটা একটা কোভ্যালেন্ট মলিকিউল, এটা একটা কোভ্যালেন্ট মলিকিউল, তাদের মাঝখানে কিছু একটা বার করার চেষ্টা করেছে, বাকিগুলোর থেকে এটা একটু অন্য টাইপের। এটা হচ্ছে কোন মৌলের কঠিন অবস্থায়, কোন অবস্থায়, কঠিন অবস্থায়, সলিড স্টেটে অবস্থায় সবচেয়ে কাছাকাছি অবস্থিত দুটি পৃথক অণু, এইখানেই মজাটা। দুটো কিরকম, দুটো পৃথক অণু। এতক্ষণ ধরে যে আলোচনা করছিলাম হাইড্রোজেনের যে অণু এইচএইচ, সেই হাইড্রোজেনের অণু দুটোর ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্সের অর্ধেক নিচ্ছিলাম। এখন কোন একটা মলিকিউল যার কথাই বলছি, কোন একটা মৌল সলিড স্টেটে রয়েছে, তাহলে সলিড স্টেটে এইটা একটা সলিড অবস্থায়, সলিড অবস্থায়, তো সলিড অবস্থায় কাছাকাছি, সব থেকে কাছাকাছি যে দুটো অণু, এটা একটা অণু এটা একটা অণু, সব থেকে কাছাকাছি অবস্থায় রয়েছে, ঠিক আছে হলো। অন্তর্গত নিকটতম দুটি পরমাণুর অন্তর্গত পৃথক পৃথক দুটো অণু, এটা একটা অণু, এটা একটা অণু, দুটো পৃথক অণু, ভালো কথা, দুটো পৃথক অণু, অবশ্যই দুটি পৃথক অণুর অন্তর্গত নিকটতম দুটি পরমাণুর নিউক্লিয়াস দুটির মধ্যবর্তী দূরত্বের অর্ধেককে ভ্যান্ডারওয়াল রেডাই বলে। বললাম এটা একটু অন্য টাইপের জিনিস। তাহলে এই দিকের ইয়েলোটা একটা অণু, পার্পলটা একটা অণু, এই দুটোই ধরে নিলাম ওই সলিড অবস্থায় সব থেকে কাছাকাছি অবস্থানকারী দুটি অণু। এদের পাশাপাশি যে দুটো পরমাণু রয়েছে, সেই এই পরমাণু থেকে এই পরমাণুর এটা এবং এই পরমাণু দুটোই এই দুটো অণুর কাছাকাছি রয়েছে, কারণ এই পরমাণুটা আর এই পরমাণুটা তো দূরে, কাছাকাছি কারা রয়েছে, এরা দুজনই। তাহলে এদের নিউক্লিয়াসের ডিস্টেন্সটা নিলি, এদের নিউক্লিয়াসের যে ডিস্টেন্স নিলি সেটাকে অর্ধেক করে দিলি, তাহলে পাওয়া গেল 1.84 অ্যামস্ট্রং। এটাকেই বলা হলো এর ভ্যান্ডারওয়াল রেডিয়াস, ঠিক আছে। যেহেতু পারমাণবিক কক্ষকগুলির অভিলেপনের ফলে সমযোজী বন্ধনের সৃষ্টি হয়, এরপরে তো এই কনসেপ্টটি আমরা বন্ডিং এ পড়বো, এখানে বলেছে, তাই ভ্যান্ডারওয়াল ব্যাসার্ধের চেয়ে সমযোজী ব্যাসার্ধ সর্বদা ছোট হয়। স্বাভাবিক, এটা এই কথাটা না বললেও তুই ছবি দেখেই বুঝতে পারছিস, যখন সমযোজী বন্ধনের কথা বলছি, সমযোজী বন্ধন তো বন্ধনে যুক্ত দুটো অ্যাটম, আর এখানে এরা বন্ধনে যুক্ত নয়, তারা একটু দূরে দূরে রয়েছে। এবার সব দূরে দূরে রয়েছে মানে অনেক মলিকিউল এরকম সার্টেন ডিস্টেন্সে রয়েছে, সব থেকে কাছাকাছি সলিড অবস্থায় সব থেকে কাছাকাছি অবস্থায় দুটো অণুর যে দুটো পরমাণু পাশাপাশি রয়েছে তাদের ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্স নিয়ে অর্ধেক নিলাম, ওটা ভ্যান্ডারওয়াল রেডাই। তাহলে ভ্যান্ডারওয়াল রেডাই থেকে তো
সমযোজী মানে সমযোজী ব্যাসার্ধ কোভ্যালেন্ট রেডাই, তা সেটা তো সাইজে ছোট হবে, সেটা তো স্বাভাবিক কথা। এটা একটা ইনফরমেশন, ভ্যান ডার ওয়াল ব্যাসার্ধের চেয়ে সমযোজী ব্যাসার্ধ সর্বদা ছোট, তো কমন সেন্সেই বোঝা যাচ্ছে, বাকি অভিলোপনের কথা না জানলেও হচ্ছে। এই ছিল ভ্যান ডার ওয়াল রেডাই, এখানে কিছু উদাহরণ দিয়ে বলেছে। এই ছিল অ্যাটমিক রেডাই। তাহলে এত কিছু কথা বলার, এবার তো তার পরিবর্তন আমি দেখবই পর্যায় বরাবর এবং গ্রুপ ওয়াইজ, তো পরিবর্তনের কথা তো আসছি। তাহলে ম্যাটারটা যেটা দাঁড়ালো এত কিছু বলে, যে কোনো একটা পরমাণুর নিউক্লিয়াস থেকে আউটার মোস্ট যে অরবিট, সেই ডিস্টেন্সটা হচ্ছে তার পারমাণবিক ব্যাসার্ধ। সমযোজী বন্ধনের অবস্থায় আমরা দুটো পরমাণু অ্যাটম নিজেদের মধ্যে সমযোজী বন্ধন করেছে, ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্সের হাফ নিয়ে নিলাম, হয়ে গেল ওটা হচ্ছে তার সমযোজী ব্যাসার্ধ, মানে কোভ্যালেন্ট রেডাই। জিনিসটা একই থাকলো, নিউক্লিয়াস টু আউটার মোস্ট অরবিটের যে ডিস্টেন্স সেটাই। আচ্ছা, এবার প্রথমেই তাহলে ওটা না করে তাহলে সমযোজী ব্যাসার্ধ বলতে গেলাম কেন, তার কারণটা হচ্ছে কোনো কোনো মলিকিউলকে তুই নেচারে অণু আকারেই পাচ্ছিস, সে অণু তারা বন্ডেড অবস্থায় রয়েছে। এবার তাহলে নিউক্লিয়াস টু আউটার মোস্ট অরবিটের ডিস্টেন্সটা বার করবি কি করে? নিউক্লিয়াস টু নিউক্লিয়াস নাও, অর্ধেক করে দাও, তাহলেই হয়ে যাচ্ছে। তার কি ব্যাপার? এবার পর্যায় বরাবর পরমাণুর আকারের পরিবর্তন, পর্যায় বরাবর পরমাণুর আকার, আকার মানে কোনটাকে বলতে চাইছি? রেডিয়াসটাই বলতে চাইছে, তার কি পরিবর্তন? পর্যায় বরাবর মানে লেফট টু রাইট, লেফট টু রাইটে কি হচ্ছে? তাহলে এই জন্যই পর্যায় এবং শ্রেণীর পরিচয়টা, মানে পর্যায় মানে পিরিয়ড এবং গ্রুপের পরিচয়টা এর জন্য আগে দিয়েছিলাম। পর্যায় মানে কি হয়? যারা সেম পর্যায়ভুক্ত, পিরিয়ড 1 পিরিয়ড 2 মানে পর্যায় 1 2 3 4, কেউ যদি পিরিয়ড 3 এর আন্ডারে হয়, পিরিয়ড 3 এর আন্ডারে লেফট টু রাইটে যতগুলো এলিমেন্ট ধরছে বা আছে, প্রত্যেকেরই ভ্যালেন্স সেলটা কি 3। তাহলে ভ্যালেন্স সেলটা 3 চেঞ্জ হচ্ছে না, মানে ভ্যালেন্স সেল চেঞ্জ হচ্ছে না। একই পর্যায়ের অন্তর্গত যে এলিমেন্ট গুলো হয় তাদের কি চেঞ্জ হচ্ছে না? ভ্যালেন্স সেল চেঞ্জ হচ্ছে না। ভ্যালেন্স সেল চেঞ্জ হচ্ছে না মানে লাস্ট ইলেকট্রনটা যে কোয়ান্টাম নাম্বারে ঢুকছে বা যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারে ঢুকছে সেটা চেঞ্জ হচ্ছে না। এটা হচ্ছে লক্ষণীয় বিষয়। তাহলে একই পর্যায়ে যে এলিমেন্ট গুলো রয়েছে তাদের অ্যাটমিক নাম্বার তো ইনক্রিজ করছেই, লেফট টু রাইটে তো অ্যাটমিক নাম্বার বেড়ে বেড়ে যাচ্ছে, অ্যাটমিক নাম্বার বাড়ছে, কিন্তু যে ইলেকট্রনটা এবার লাস্ট যে ইলেকট্রনটা এসে প্রবেশ করছে, সেই ইলেকট্রনটা কি, ইলেকট্রনটা যে অরবিটে প্রবেশ করছে সেই অরবিটের সংখ্যাটা কি বেড়ে যাচ্ছে না? সেই আউটার মোস্ট অরবিটের সংখ্যাটা তো একটা পার্টিকুলার পর্যায়ে যে এলিমেন্ট গুলো থাকে সবার জন্য ফিক্স, কিন্তু সেন্টারে প্রোটনটা বেড়ে বেড়ে যাচ্ছে, তার ফলে কিছু ফেনোমেনা ঘটছে, এটাই মনে রাখতে হবে। তাহলে প্রতিনিধি মৌলগুলির ক্ষেত্রে, প্রতিনিধি মৌল কাকে বলে? রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট দেখালাম, এস ব্লক আর পি ব্লকের এলিমেন্ট গুলো, নোবেল গ্যাসটাদের বাদ দিতে হবে। তাহলে প্রতিনিধি মৌলগুলির ক্ষেত্রে যে কোনো পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে গেলে পরমাণুর আকার তথা পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায়, ছোট হয়ে যায়। লেফট টু রাইটে যদি যায়, পারমাণবিক আকার মানে ব্যাসার্ধ কি হবে? ছোট হবে। এর ব্যাখ্যাটা কি? এর ব্যাখ্যাটার জন্যই তো এই কথাটা বললাম, যখন আমি সেম পর্যায় নিয়ে আলোচনা করছি, আউটার মোস্ট প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারটা চেঞ্জ হচ্ছে না, তাহলে 3 নম্বর পর্যায় মানে সবার ক্ষেত্রে ইলেকট্রনটা 3 নাম্বার ভ্যালেন্সেলে ঢুকছে, মানে n = 3 তেই ঢুকছে। তাহলে নিউক্লিয়াস টু আউটার মোস্ট অরবিটের ডিস্টেন্সটা চেঞ্জ হলো না, সেন্টারের প্রোটনটা বেড়ে বেড়ে গেল। সেন্টারে যেই প্রোটনটা বাড়ছে, নিউক্লিয়াসে থেকে কখনো ধর 3 নম্বর পর্যায়ে কেউ রয়েছে, তো সোডিয়াম 11টা প্রোটন, রাইট? সোডিয়াম আছে, ওইদিকে তোর পাশে অ্যালুমিনিয়াম রয়েছে, অ্যালুমিনিয়াম এখন হয়ে গেল 11টা, তারপরে মানে এক পাশে মানে ওই দিকে দূরে, তাহলে সোডিয়ামের পাশে এদিকে ম্যাগনেসিয়াম রয়েছে 12, তাহলে বা তারপরে অ্যালুমিনিয়াম রয়েছে 13, তাহলে ম্যাটারটা হচ্ছে সোডিয়ামে 3s1, ম্যাগনেসিয়ামে চলে এলাম 3s2, অ্যালুমিনিয়ামে চলে এলাম 3s2 3p1। তাহলে সবারই যে ইলেকট্রনটা একটা একটা করে বেড়ে বেড়ে যাচ্ছে, কোথায় ঢুকছে? 3 নম্বর প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারে ঢুকছে। এসে ঢুকুক আর পিতে ঢুকুক, কোথায় ঢুকছে? n = 3 তেই ঢুকছে। সেন্টার প্রোটনটা সোডিয়ামে 11, ম্যাগনেসিয়ামে 12, অ্যালুমিনিয়ামে 13, তাহলে সেন্টার প্রোটনটা বাড়ছে, ইলেকট্রনটা যে অরবিটে ঢুকছে সেটা চেঞ্জ হচ্ছে না, তাহলে নিউক্লিয়াসের সাথে আউটার মোস্ট অরবিটে অ্যাট্রাকশন ফোর্সটা যাচ্ছে বেড়ে, টেনে নিচ্ছে ইলেকট্রনগুলোকে ভিতরের দিকে, মানে একেবারে নিউক্লিয়াসে কি নিয়ে নিচ্ছে? একটু টেনে নিচ্ছে, একটু যেই টানছে নিউক্লিয়াস থেকে আউটার মোস্ট অরবিটের ডিস্টেন্সটা কমে যাচ্ছে, যেটা ল্যান্থানাইট কন্ট্রাকশনের জন্য বলছিলাম। তাহলে রেডাইটা যাচ্ছে ছোট হয়ে। তাহলে একই পর্যায়ভুক্ত মৌল, যেটা বললাম সেটা আমি বইয়ে একবার মার্ক করে দিই। তাহলে একই পর্যায়ভুক্ত মৌলের পরমাণুগুলির ক্ষেত্রে সর্ববহিস্থ ইলেকট্রনীয় কক্ষের মুখ্য কোয়ান্টাম নাম্বার সংখ্যার মান অপরিবর্তিত থাকছে। তাহলে সেটা অপরিবর্তিত থাকায় কি হলো? পার্থক্য সূচক যে ইলেকট্রন গুলো, মানে একটা দুটো তিনটে চারটে করে যে ইলেকট্রন গুলো বাড়ছে, সেটা একই কক্ষে স্থান পাচ্ছে, কিন্তু পরমাণুর পারমাণবিক ক্রমাঙ্ক বৃদ্ধির সাথে সাথে প্রোটন সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তাহলে কেন্দ্রে ধনাত্মক আধান বৃদ্ধি পাওয়ায় পরমাণুর বহিস্তরে উপস্থিত ইলেকট্রন গুলির উপর কেন্দ্রকের আকর্ষণ বল তীব্রতর হচ্ছে। তাহলে ইলেকট্রনটা যে অরবিটে ঢুকছে সেম নিউক্লিয়াস থেকে সেম ডিস্টেন্সে ঢুকছে, নিউক্লিয়াসে প্রোটনের চার্জ, প্রোটনটা বেড়ে বেড়ে যাচ্ছে, মানে আকর্ষণ বলটা বাড়ছে, তাহলে আউটার মোস্ট অরবিটে ইলেকট্রন গুলোকে আরো জোরে টানছে। তাহলে তার ফলে কি হয়? ফলে যে কোনো পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে গেলে পারমাণবিক ব্যাসার্ধ ক্রমশ কমতে থাকে। যে কোনো পর্যায়ে
গ্রুপ 1 এর ক্ষার ধাতুগুলোর পরমাণু আকার সব থেকে বড় হবে, কারণ লেফট টু রাইটে ছোট হচ্ছে। এক্সট্রিম লেফটে কারা রয়েছে? গ্রুপ 1 এর এলিমেন্ট গুলোই রয়েছে। তাহলে গ্রুপ 1 এর এলিমেন্ট গুলো দিয়েই কোনো একটা পর্যায় স্টার্ট হয়। তাহলে গ্রুপ 1 এর যে ক্ষার ধাতুগুলো রয়েছে তাদের সাইজই সব থেকে বড় হবে। আর হ্যালোজেনকে যদি আমরা বাদ দিই, সরি নোবেল গ্যাসকে যদি আমরা বাদ দিয়ে দিই, সব থেকে সাইজে ছোট কোথায় হবে? গ্রুপ 17 এ হ্যালোজেন মৌলগুলি সব থেকে ছোট হবে পার্টিকুলার কোনো একটা পর্যায়ে। ঠিক আছে, সেকেন্ড পিরিয়ডে কে আসবে? সেকেন্ড পিরিয়ডে আমার লিথিয়াম দিয়ে স্টার্ট হলো, ওদিকে শেষ হয়ে গেল ফ্লুরিনে। তাহলে লিথিয়ামটা সব থেকে বড় হলো ওই পার্টিকুলার পর্যায়ে, ফ্লুরিনটা ওই পার্টিকুলার পর্যায়ে সব থেকে ছোট হলো। নেক্সটে আমি যেই চলে এলাম, সোডিয়াম চলে এলো, তাহলে সোডিয়ামটা ওই পার্টিকুলার পর্যায়ে মানে থার্ড পিরিয়ডের 3 নম্বর পর্যায়ে সব থেকে বড় এলিমেন্ট হলো। ওটা সব থেকে নিচে ওই ডান দিকে কে রয়েছে? ক্লোরিন। তাহলে ক্লোরিন ওই থার্ড পিরিয়ডে সব থেকে ছোট হলো, এটাই বলতে চেয়েছে। তাহলে বড়গুলো লেফটে রয়েছে পার্টিকুলার কোনো একটা পর্যায়ের, এবং 15টা পার্টিকুলার পর্যায়ে সব থেকে ছোট এলিমেন্টটা একদম ডান দিকে হ্যালোজেনে রয়েছে, নোবেল গ্যাসটাকে বাদ দিয়ে। তাহলে অ্যাটমিক রেডারের ট্রেন্ড এখানে দিয়েছে। বিষয়টা একদম লিনিয়ারলি হয় না, তবে ছোট হচ্ছে। এখানে গেছে নাইট্রোজেনের সাথে অক্সিজেন, এখানে একটু ভেরিয়েশন বা একটু চেঞ্জেস আসছে, তবে মোটামুটি লিথিয়াম থেকে ফ্লুরিনে আমরা যদি দেখি ভ্যালুটা ছোট হতে হতে গেছে। আচ্ছা, ডিসক্রিপেন্সি যেখানে যা থাকবে সব নিয়েই তো আলোচনা করা হবে। এবার বাকি এখানে কিছু এই বক্সে যে জিনিসপত্রগুলো দেওয়া থাকে ছায়াপ্রকাশনীর বইয়ে, অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন দেওয়া থাকে এন্ট্রান্সের রেসপেক্টে, বোর্ডসের রেসপেক্টেও। এবার প্রতিনিধি মৌলগুলির ক্ষেত্রে পর্যায় বরাবর গ্রুপ 17 মানে হ্যালোজেন মানে NH2NP5 থেকে গ্রুপ 18 নোবেল গ্যাস মানে NH2NP6 তারপরে গেলে পারমাণবিক ব্যাসার্ধের হ্রাস না ঘটে বরঞ্চ বেড়ে যায়। এবার 17 থেকে 18 গেলে কি হতো? আরো তো লেফটের দিকে যাচ্ছি, সরি লেফট বলছি, আরো তো রাইটের দিকে যাচ্ছি। লেফট টু রাইট, বাঁ দিক থেকে ডান দিকে গেলে সাইজটা ছোট হয়ে যাওয়ার কথা। তাহলে 17 থেকে 18তে যাচ্ছি মানে আরো লেফটে যাচ্ছি, তাহলে আরো ছোট হয়ে যাওয়ার কথা। আরো ছোট না হয়ে গিয়ে এখানে বৃদ্ধি ঘটে। এই জন্যই বলেছি এই বক্সগুলোর দিকে ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। তাহলে ছোট না হয়ে গিয়ে এখানে বৃদ্ধি ঘটে যায়, এই প্রশ্ন করতেই পারে। কি হয়? বাড়ে। ওয়াই? তার কারণটা কি? নোবেল গ্যাসগুলোর ক্ষেত্রে অন্যরকম কি ঘটছে? নোবেল গ্যাসের মেন ঘটনাটাই, নোবেল গ্যাস বা এইসব ক্ষেত্রে এক্সপ্লেনেশন ওই একই ধরনের এক্সপ্লেনেশন বারবার আসে, অষ্টক পূর্তি। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে কি হয়? সর্বহিত কক্ষে অষ্টক পূর্ণ থাকছে, পরমাণুগুলির সঙ্গে সমযোজী বন্ধনে আবদ্ধ হতে পারে না, অন্য কারোর সাথে সে কোভ্যালেন্ট বন্ড করতে পারছে না অষ্টক থাকার জন্য। তাহলে হিলিয়াম আকারেই থাকছে, নিয়ন আকারেই থাকছে, আর্গান আকারেই থাকছে। Ar2 আর্গন 2 এরকম তো হয় না হিলিয়াম 2 এর, হাইড্রোজেন 2 এর মতো, মানে H2 এর মতো কি আর He2 হয় বা Ar2 হয় না। ওরা He আকারেই, আর্গন আকারেই, নিয়ন আকারেই থাকে। অর্থাৎ নোবেল গ্যাসগুলির অণুগুলি এক পরমাণু হয়, যেটা বলছিলাম সিঙ্গেলই থাকে, একই কথা বললাম, পরের লাইনে ওটাই বলেছে। তাই এদের পারমাণবিক ব্যাসার্ধ বলতে ভ্যান ডার ওয়াল ব্যাসার্ধকেই বোঝায়, যা সর্বদা সমযোজী ব্যাসার্ধ অপেক্ষা বড় হয়, যেটা আগে বলে এলাম, তাই না? তাহলে কমন সেন্সেই বোঝা যাচ্ছে এদের ক্ষেত্রে আমরা শুধু ভ্যান ডার ওয়াল ব্যাসার্ধের কথাই বলতে চাই পারছি, সমযোজী ব্যাসার্ধের কথা আসছেই না, কারণ এটা সমযোজী বন্ধন করেই না। তাহলে ভ্যান ডার ওয়াল ব্যাসার্ধ অলওয়েজ সমযোজী ব্যাসার্ধ থেকে বড় হয়, সেজন্য এদের ব্যাসার্ধটাকে বড় হয়ে যাচ্ছে, কারণ ডেফিনেশনটা আলাদা নিচ্ছি, কারণ এদের ক্ষেত্রে সমযোজী বন্ধন নিয়ে আলোচনা করতেই পারছি না, এদের ক্ষেত্রে আমাদের আলোচনা করতে হচ্ছে ভ্যান ডার ওয়াল ব্যাসার্ধ নিয়ে, তাহলে তো সাইজে বড় হবেই। এই হচ্ছে ব্যাপার। নেক্সট পয়েন্টে কি বলেছে দেখি। নেক্সট পয়েন্টে বলেছে সন্ধিগত মৌল, ট্রানজিশন এলিমেন্ট, ডি ব্লক। সন্ধিগত মৌলের সারি বরাবর পারমাণবিক ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে সঙ্গে পারমাণবিক আকারের হ্রাস তুলনামূলক কম হয়। মানে লেফট টু রাইটে যতটা পরিমাণে পারমাণবিক ক্রমাঙ্ক বাড়ছে, তার ফলে যে অ্যাটমিক রেডায়ের বা পারমাণবিক আকার, যাই বলবি, অ্যাটমিক সাইজ বা অ্যাটমিক রেডাই যাই বল না কেন, শুরুতে লেখা ছিল দুটোই একই জিনিস, অ্যাটমিক রেডাই বা অ্যাটমিক সাইজ অ্যাটমিক সাইজ আর কি, তুলনামূলক কম হচ্ছে। এই মৌলগুলির ক্ষেত্রে পার্থক্য সূচক ইলেকট্রনটা কোথায় প্রবেশ করে? সর্ববহিস্থ কক্ষে তো প্রবেশ করছে না, 4s2 তে তো আগে ঢোকে। মানে আমি যদি 3D সিরিজের জন্য বলি, ওদের ক্ষেত্রে তো আগে 4s এ ইলেকট্রনটা ঢোকে, তারপরে তো 3D তে ইলেকট্রনটা ঢুকতে শুরু করে একটা একটা করে, না 1 তারপরে 2 তারপরে 3 এভাবে ঢুকতে শুরু করে। তো ইলেকট্রনটা তো আগে ns এ ঢুকছে না, ইলেকট্রনটা ঢুকছে কোথায়? n-1d তে ঢুকছে। ঠিক আছে, তো ইলেকট্রনটা অভ্যন্তরীণ n-1d উপকক্ষে প্রবেশ করে, কিন্তু ডি উপকক্ষের ইলেকট্রনগুলির আবরণী প্রভাব, এই যে শিল্ডিং ইফেক্ট, এটা নিয়ে আলোচনা করব। শিল্ডিং ইফেক্ট এস এবং পি উপকক্ষের ইলেকট্রন অপেক্ষা সামান্য কম হওয়ায় অন্তর্বর্তী n-d উপকক্ষে ইলেকট্রনগুলো যুক্ত হওয়া সত্ত্বেও সর্ববহিস্থ কক্ষের মানে n-তম কক্ষের ইলেকট্রনগুলি পূর্ববর্তী মৌলের অপেক্ষা সামান্য বেশি পরিমাণে নিউক্লিয় আকর্ষণ বল অনুভব করে, এবং এই কারণে সামান্য সংকোচন ঘটে। পারমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে ডি ব্লক পরমাণুর পারমাণবিক এবং আয়নীয় ব্যাসার্ধের হ্রাসকে ডি সংকোচন বলে বা ডি কন্ট্রাকশন বলে।
কিন্তু এই ডি কন্ট্রাকশনটা তুলনামূলকভাবে কম হচ্ছে শিল্ডিং ইফেক্টের জন্য। আবার ওই ল্যান্থানাইট কন্ট্রাকশনের কথা, ডি এর কন্ট্রাকশনের কথাটা বুঝতে পারলাম, এটা ভালো করে বুঝলি না, আগে শিল্ডিং ইফেক্টের কথাটা বলে নি। এই ল্যান্থানাইট কন্ট্রাকশন আসছে, আমি এখন ল্যান্থানাইট কন্ট্রাকশনের কথাটা বলবো না, আবার ডি কন্ট্রাকশন আবার ল্যান্থানাইট কন্ট্রাকশন আগের ক্লাসে বললাম, আবার এখানে আছে, আবার আলোচনা করব। এখানে কিছুটা পরে গিয়ে স্ক্রিনিং ইফেক্টের কথাটা বলা রয়েছে, তাহলে স্ক্রিনিং ইফেক্টের বিষয়টা আমরা বুঝি। উফ, একই মিস্টেক বারবার করছি। স্ক্রিনিং ইফেক্টের কথাটা আগে বুঝি, তারপরে ল্যান্থানাইট কন্ট্রাকশন, এসব কন্ট্রাকশন বুঝে এসব দিকে আমরা আবার আসবো। তাহলে আবরণী প্রভাবের কথাটা আমরা বুঝি। আবরণী প্রভাবের আগে ব্যাসার্ধের পার্থক্য, ঠিক আছে, আগে আবরণী প্রভাবের কথাটা বুঝি। ডি কন্ট্রাকশন আর ল্যান্থানাইট কন্ট্রাকশন আগের ক্লাসে যেটা বললাম শিল্ডিং ইফেক্টের জন্য হয়, সেই বিষয়টা বুঝবো। তাহলে দেখি মোদ্দা কথা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে, ধর সোডিয়ামের কথা বলছি, সোডিয়ামের সেন্টারে 11টা প্রোটন, অ্যাটমিক নাম্বার 11, টোটাল 11টা ইলেকট্রন রয়েছে, তাহলে তোর মনে হচ্ছে 11টা প্রোটন 11টা ইলেকট্রনকে আকর্ষণ করছে, ঠিক কথা। এবার সর্ববহিস্থ কক্ষে যে ইলেকট্রনটা রয়েছে, মানে 11তম যে ইলেকট্রনটা, সে কি নিউক্লিয়াসের 11টা প্রোটনকেই অনুভব করতে পারছে? মানে 11টা প্রোটনের জন্য যতটা পজিটিভ চার্জ হওয়ার কথা, টোটাল পজিটিভ চার্জটাকে কি সে অনুভব করতে পারছে না পারছে না? এইখানে তো নয়, সেন্টারে তোর কাছে 11টা প্রোটন তুই দিয়ে দিলি, 11টা প্রোটনকে ঘিরে কি হচ্ছে, প্রথমে দুটো ইলেকট্রন, এখানে দুটো ইলেকট্রন মানে আমি বলতে চাইলাম 1s2, তারপরে যে কক্ষক আসছে সেখানে কটা আছে, সেখানে আছে 2s2 2p6, তাহলে এখানে টোটাল 8টা, এখানে টোটাল 8টা। 7 8, আমি বোরের থিওরি দিয়ে ড্র করছি, একটু বুঝতে সুবিধা হবে। দেন 3s এ কটা ইলেকট্রন আছে, 3s এ একটা, তাহলে এই যে 3s1, তাহলে আমার কথাটা হচ্ছে 3s এর 1, এই যে ইলেকট্রনটা আছে, এই ইলেকট্রনটা কি নিউক্লিয়াসের 11টা প্রোটনের জন্য যে টোটাল পজিটিভ চার্জটাকে দেখতে পাচ্ছে? অনেক বই 2c ডাইরেক্ট লেখা থাকে ওইভাবে, দেখতে পাচ্ছে? মনে মোদ্দা কথা বলতে চাইছি যে 11টা প্রোটন, এই 11টা প্রোটনকে এই দুটো ইলেকট্রন যতটা ভালোভাবে দেখতে পাচ্ছে বা অনুভব করতে পারছে, বা এই 11টা প্রোটন এই দুটো ইলেকট্রনকে যতটা জোরে আকর্ষণ করছে, সে কি তার বাদের এই যে 8টা ইলেকট্রন রয়েছে পরের সেলটাতে, আমি আর 8টা ইলেকট্রনকে ঘিরছি না, পরে মানে n equal to 2, দিস ইজ ইউর n equal to 1, এটা n equal to 1, তারপরে n equal to 2, তারপরে n equal to 3, তাহলে n equal to 1 এ যে ইলেকট্রন দুটো রয়েছে তারা নিউক্লিয়াস দ্বারা যতটা জোরে আকর্ষিত হচ্ছে, n equal to 2 এর ইলেকট্রন গুলো কি ততটা জোরেই আকর্ষিত হচ্ছে? এবং একই কোশ্চেন ফর n equal to 3, n equal to 3 তে যে 3s1 এ যে ইলেকট্রনটা রয়েছে, সে কি নিউক্লিয়াসের 11টা প্রোটন দ্বারা সেম ভাবে আকর্ষিত হচ্ছে? বা ঘুরিয়ে বলতে পারি, 3s1 এর ইলেকট্রনটা কি 11টা প্রোটনকে অনুভব করতে পারছে? 2p6 বা 2s2 এর ইলেকট্রন গুলো কি 11টা প্রোটনকে সমানভাবে অনুভব করতে পারছে? পারছে না। কি হয়, 1s এর ইলেকট্রন গুলো কিছুটা নিউক্লিয়ার চার্জকে স্ক্রিন করে দেয়, তার ফলে 2s2p তে যে ইলেকট্রন গুলো রয়েছে, 2s2p বাদ দে, তার ফলে 2s এ যে ইলেকট্রন গুলো রয়েছে, সেই 2s এর ইলেকট্রন গুলো যতটা নিউক্লিয়ার চার্জকে অনুভব করার কথা তার থেকে কিছুটা কম পায়। সেম ওয়েতে 2p, সেম ওয়েতে 3s, 3s এর কথা যদি আমি ইলেকট্রনটার কথা ভাবি, এই ইলেকট্রনটা যতটা নিউক্লিয় চার্জকে অনুভব করার কথা ছিল, তার থেকে এখন কিছুটা কম নিউক্লিয় চার্জকে অনুভব করতে পায়। তার কারণটা হচ্ছে ইনার সেল যারা রয়েছে, sp যে সেলগুলো রয়েছে, সেল তো নয়, যে অরবিটাল গুলো রয়েছে, তারা কি করে নিউক্লিয়ার চার্জকে স্ক্রিন করে দেয়, ঘিরে দেয়। তাই এটাকে স্ক্রিনিং ইফেক্ট বলতে পারি, যেহেতু স্ক্রিন করে দিচ্ছে, তার সাথে সাথে আমরা এটাকে শিল্ডিং ইফেক্টও বলতে পারি, চার্জকে শিল্ড করে দিচ্ছে। তাহলে তখন আমাদের স্ল্যাটার্স রুল লাগাতে হয়। স্ল্যাটার্স রুল লাগিয়ে আমরা কি বার করি, এই যে 3s এর ইলেকট্রনটাকে, এই যে ইনার সেলে যে ইলেকট্রন গুলো রয়েছে n-1 এবং n-2 তে যে ইলেকট্রন গুলো রয়েছে, তারা কি করে স্ক্রিন করে দিচ্ছে, তার ফলে পাচ্ছে না, যেটা বলি জেড ইফেক্টিভ। জেড ইফেক্টিভ মানে হচ্ছে টোটাল জেড মাইনাস সিগমা। এই সিগমার ভ্যালুটা কতটা হবে, কতটা বাদ যাবে, টোটাল জেড মানে 11, সোডিয়ামের জন্য যদি বার করি তাহলে 11 মাইনাস সিগমা, কতটা পরিমাণ ওখানে বাদ যাবে, দ্যাট মিনস কতটা পরিমাণ নিউক্লিয়ার চার্জকে সোডিয়ামের 3s1 এর ইলেকট্রনটা ফিল করতে পারবে, ওই সিগমার ভ্যালুটা আমরা স্ল্যাটার্স রুল লাগিয়ে বার করি। এটা এম্পিরিক্যাল ফর্মুলা, কঠিন ফর্মুলা এখনই বলে দিলে 5-10 মিনিট লাগবে, এখন বলবো না, যেই অ্যাডভান্স দিতে যাবি তখন বলবো। তো এটা বাদ দিয়ে আমরা বার করতে পারবো 3s এর ইলেকট্রনটা কতটা নিউক্লিয় চার্জকে অনুভব করতে পারছে। এই হচ্ছে ব্যাপার। শিল্ডিং ইফেক্টের ক্ষমতা যদি বলি, এস এর ক্ষমতা সব থেকে বেশি, তারপরে পি, তারপরে তোর ডি,
তারপরে তোর এফ হবেই, কারণ ভালোভাবে ভেবে দেখ এস অরবিটালের শেপ হচ্ছে স্ফেরিক্যালি সিমেট্রিক্যাল, তাহলে ও গোল করে চারিদিক দিয়ে নিউক্লিয়াসটাকে ঘিরে রাখবে। যত পিডিএফ এর দিকে যাচ্ছি এই আবরণীটা মানে অরবিটাল গুলো আরো ডিফিউজড হয়ে যাচ্ছে, নিউক্লিয়ার চার্জকে ভালোভাবে সে ঘিরে ধরে রাখতে পারছে না। এইটা হচ্ছে ফান্ডা, ঠিক আছে। তো এই যে জেড এর ভ্যালুটা আবার বলছি আমরা স্ল্যাটারস রুল লাগিয়ে বার করি। যদি কারোর জানতে ইচ্ছা হয় গুগলে সার্চ করবি, পেয়ে যাবি, প্রচুর ভিডিও আছে, পেয়ে যাবি। কিন্তু আমি এখন এটা বলবো না ফর দ্য টাইম বিং, কারণ বোর্ডস এর জন্য পড়া হচ্ছে, হেকটিক হয়ে যাবে, ওই ইনফরমেশনটা কোনোভাবেই তোর এই মোমেন্টে কাজে লাগছে না, ঠিক আছে। সো জাস্ট এইটুকু জানতে হবে যে এরকম একটা সিচুয়েশন হয়, এইটুকু জানলেই এখন প্রচুর জেনে গেছিস, মোর দ্যান এনাফ, 99% চলে গেছিস, স্টুডেন্টদের থেকে বেশি জানিস আর কি। তাহলে এবার আবরণী প্রভাবের কথাটা বলছি, যেটা বললাম এবার বই থেকে মার্ক করে দিই, বইয়ে একবার নিজের মতো করে রিডিং দিবি, আমার কথাটা তো বুঝলি, একবার বইয়েরটা পড়বি, বইটা যতক্ষণ না নিজে থেকে পড়বি ততক্ষণ ভালোভাবে কনসেপ্টটা তৈরি হবে না, বই পড়া খুব জরুরি, ঠিক আছে। এবার নিউক্লিয়াসকে ঘিরে যে সমস্ত ইলেকট্রন পূর্ণ, নিউক্লিয়াসকে ঘিরে যে সমস্ত ইলেকট্রন পূর্ণ কক্ষকগুলি আছে সেগুলি পর্দার মতো কাজ করে, বহিস্থ কক্ষের ইলেকট্রনের উপর নিউক্লিয় আকর্ষণ বলে প্রভাব কমিয়ে দেয়। তাহলে কি বললাম, ওই যে 3s এর ইলেকট্রনটা কি এখন 11টা প্রোটনকেই পাচ্ছে, মানে 11টা প্রোটন যতটা ইন্টেন্সিটিতে 1s2 এর ইলেকট্রন গুলোকে আকর্ষণ করছে, সেম ইন্টেন্সিটি নিয়ে কি 3s এর ইলেকট্রনটাকে আকর্ষণ করছে? করছে না। ইনার 1s 2s কি করছে, ঘিরে দিচ্ছে চার্জ গুলোকে, তাহলে ওই টোটাল যে জেড সেখান থেকে কিছুটা পরিমাণ কমিয়ে দিচ্ছে, ওটাই সিগমা, ওই যে কমিয়ে দেয়। অর্থাৎ বহিস্থ কক্ষের ইলেকট্রনগুলি কম নিউক্লিয় আকর্ষণ বল অনুভব করে, স্বাভাবিক। কতটা কম করবে? স্ল্যাটার্স রুল, অন্তর্বর্তী কক্ষক স্থিত ইলেকট্রনগুলি নিউক্লিয় আধানকে আড়াল করার এই ক্ষমতাকেই আমরা আবরণী প্রভাব, স্ক্রিনিং ইফেক্ট অথবা আমরা শিল্ডিং ইফেক্টও বলি, বোথ একই জিনিস। বিভিন্ন উপকক্ষের যে আবরণী করার ক্ষমতা, এটা দেখে নিলে এমসিকিউ হিসাবে আসতে পারে, হচ্ছে ব্যাপার। নেক্সট পেজে দেখ কি বলেছে, আমি তো টোটাল কনসেপ্টটা বুঝিয়েই দিয়েছি। কার্যকরী নিউক্লিয় আধান মানে ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ কত হবে, জেড ইফেক্টিভ বা জেড স্টার যা দিয়ে লিখবি, এই যে জেড ইফেক্টিভ বা জেড স্টার হচ্ছে জেড মাইনাস সিগমা। এই সিগমার ভ্যালুটা আমরা কি করে বার করব? স্ল্যাটার্স রুল লাগিয়ে বার করব। এটাকেই আমরা আবরণী ধ্রুবক বলি সিগমা, বা শিল্ডিং কনস্ট্যান্ট বলি। বাকি কথা তো আমি বলে দিয়েছি ব্যাপারগুলো, ঠিক আছে। এই হচ্ছে স্ক্রিনিং। তাহলে এবার স্ক্রিনিং ইফেক্টটাকে লাগিয়ে আমরা আবার কোথায় চলে যাব? ল্যান্থানাইড কন্ট্রাকশনের ব্যাপারটাকে আমরা বোঝার দিকে আবার এগিয়ে যাচ্ছি। তো ল্যান্থানাইড কন্ট্রাকশন এবং ডিকন্ট্রাকশন বোধ বলবো। ল্যান্থানাইড কন্ট্রাকশনটা যেহেতু আগের ক্লাসে বললাম, একবার ল্যান্থানাইড কন্ট্রাকশনটা আগে বোঝ, তারপরে ডিকন্ট্রাকশন বলছি, একই ব্যাপার। তাহলে দেখ, ল্যান্থানাইড এলিমেন্টের ক্ষেত্রে, ল্যান্থানাইডস এর ক্ষেত্রে লাস্ট ইলেকট্রনটা কোথায় ঢুকছে? লাস্ট ইলেকট্রনটা 4f এ ঢুকছে, ভালো করে বুঝ রাখবো। লাস্ট ইলেকট্রনটা, ডিফারেন্সিয়েটিং ইলেকট্রনটা কোথায় ঢুকছে? 4f এ ঢুকছে। তাহলে কি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারটা চেঞ্জ হচ্ছে? চেঞ্জ হচ্ছে না। সিরিয়াম থেকে স্টার্ট হচ্ছে, ও হচ্ছে 58, শেষ হচ্ছে কোথায়? লুটেসিয়ামে, ও কোথায়? 71। তাহলে সিরিয়াম থেকে লুটেসিয়াম লেফট টু রাইটে আমি যখন এগিয়ে এগিয়ে যাচ্ছি, সেন্টারে নাম্বার অফ প্রোটনটা তোমার বেড়ে বেড়ে যাচ্ছে, অবশ্যই সেন্টারের নাম্বার অফ প্রোটনটা বেড়ে বেড়ে যাচ্ছে। কিন্তু আউটার মোস্ট সেল সিরিয়ামের জন্য 4, লুটেসিয়ামের জন্য 4, তাহলে নিউক্লিয়াস থেকে লাস্ট ইলেকট্রনটা যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারে ঢুকছে সেটা কি চেঞ্জ হচ্ছে? সেটা চেঞ্জ হচ্ছে না। সেন্টারের প্রোটনটা বাড়ছে, বাড়ছে, তাহলে নিউক্লিয়াস এখন আউটার মোস্ট অরবিটকে আরো জোরে টানবে, কন্ট্রাক্ট করে দেবে। তাহলে এখানে বিষয়টা দেখি, তাহলে ল্যান্থানাইড সারি বরাবর মৌলগুলি পারমাণবিক ক্রমাঙ্ক বৃদ্ধি ঘটে, 58 টু 71 পর্যন্ত বাড়ছে। পার্থক্য সূচক ইলেকট্রনটা কোথায় ঢুকছে? নিউক্লিয়াস থেকে আরো কম দূরত্বে, মানে n-2f অরবিটালে স্থান লাভ করে, ঠিক আছে। n-2f বলতে এর কাছে 4f, কারণ n এর ভ্যালু 6, তাহলে 4f হচ্ছে। কিন্তু f ইলেকট্রনগুলির আবরণী প্রভাব d ইলেকট্রন অপেক্ষা কম, তাহলে n-2f মানে 4f উপকক্ষে ইলেকট্রন যুক্ত হওয়ার সত্ত্বেও সর্ববহিস্থ কক্ষে অর্থাৎ n-তম, মানে এখানে 6তম কক্ষের ইলেকট্রনগুলি পূর্ববর্তী মৌল অপেক্ষা যথেষ্ট বেশি পরিমাণে নিউক্লিয় আকর্ষণ বল অনুভব করে, স্বাভাবিক। তাহলে ইলেকট্রনগুলো ঢুকছে 4f এ, 4f এরটা হচ্ছে 4f, তাহলে ভালো করে দেখ 4f, তাহলে এটা 4f এর ড্র করলাম এরকম করে, ঠিক আছে। বোর্ড অ্যাপে যায়, দাঁড়া ভালো করে বোঝাতে পারবো। তাহলে দেখ ল্যান্থানাইডের ক্ষেত্রে ভাব, নিউক্লিয়াস আছে তোর এখানে, হ্যাঁ, দিস ইজ ইউর নিউক্লিয়াস, অনেকটা 1s 2s করে অনেকগুলো আছে। তাহলে ধর তোর এখানে তুই পেলে এটা তোর 4f লেভেল, ঠিক আছে, আমি এর উপরেই লিখছি এটা তোর 4f লেভেল। দেন কে আছে? n-1d, এটা হচ্ছে n-1d মানে 5d। তারপরে কে আছে? 6s আছে, তাই না? তাহলে এটা হচ্ছে তোর ns লেভেল, দিস ইজ ইউর ns লেভেল, তাই তো? এটা তোর ns লেভেল। তাহলে ns লেভেলে ইলেকট্রন ঢুকছে। এবার লাস্ট ডিফারেন্সিয়েটিং ইলেকট্রনটা ঢুকছে কোথায়? এই 4f এই তো ঢুকছে ডিফারেন্সিয়েটিং ইলেকট্রনটা, 6s ফিল আপ হয়েছে। এবার ডিফারেন্সিয়েটিং ইলেকট্রনটা এটা তো 6s 2 থাকে, এটা 0 to 1 হয়, তারপরে 4 এ 1 to 14 ইলেকট্রন এখন প্লেস হলো, 14টা এলিমেন্ট পেয়ে গেলি।
ডিফাইন সিডিং ইলেকট্রনটা 4f এ ঢুকছে, 4f এর শিল্ডিং ইফেক্টটা কি ভালো? 4f এর শিল্ডিং ইফেক্টটা অতটা ভালো নয়। তাহলে ভালো নয় কারণ আমি শিল্ডিং ইফেক্টটা দেখলাম এস, পি, তারপরে ডি এবং সব থেকে বাজে শিল্ড করতে পারে এফ। তাহলে 4f এর ইলেকট্রনটা খুব এক মানে 4f খুব একটা ভালো করে শিল্ড করতে পারছে না। তারপরে 5d বা 6s, তাহলে n-1d বা ns লেভেল ইলেকট্রন গুলো নিউক্লিয়ার চার্জকে ভালোভাবে অনুভব করতে পারছে। তাহলে এই নিউক্লিয়াস 4f তো ভালো করে পারছে না, তাহলে এখন 4f কে কি করছে? তাহলে এখন 4f কে পেনিট্রেট করে দিয়ে ও আউটার মোস্ট সেলে যে ইলেকট্রন গুলো রয়েছে তাকে ভালোভাবে আকর্ষণ করতে পারছে। তাহলে নিউক্লিয়াস যদি একে এখন ভালোভাবে আকর্ষণ করতে পারে কি হবে? কন্ট্রাক্ট করে যাবে, সাইজে ছোট হয়ে যাবে। নিউক্লিয়াসে ইলেকট্রন গুলোকে আরো জোরে পুল করছে নিচের দিকে, তাহলে আরো যদি জোরে পুল করে লাস্ট অরবিটটা একটু পিছিয়ে আসবে, তাই না? অরবিট মানে কি? যে যে রিজিয়ন যদি ইলেকট্রনটা ছড়িয়ে রয়েছে সেটাই তো অরবিট, তারপর আবার বাউন্ডারি টেনে ইলেকট্রনটা যদি একটু নিউক্লিয়াসের কাছে চলে আসে তাহলে বাউন্ডারিটাও তো ছোট হয়ে যাচ্ছে বা নিউক্লিয়াসের কাছে আসছে, তাহলে নিউক্লিয়াস থেকে বাউন্ডারি ডিস্টেন্স কমছে, মানে রেডাই কমছে, এটাই বলতে চাইছে ওখানে। তাহলে এবার বইয়ের দিকে যাই একবার, তাহলে কি বলেছে দেখ। কিন্তু এফ ইলেকট্রনের আবরণী প্রভাব ডি ইলেকট্রন অপেক্ষা কম হওয়ায় অন্তর্বর্তী অন্তর্বর্তী 4f উপকক্ষ মানে n-2 মানে 4f উপকক্ষ ইলেকট্রন যুক্ত হওয়া সত্ত্বেও সর্ববহিস্থ কক্ষ মানে n তম কক্ষ মানে 6s2 ইলেকট্রন গুলো পূর্ববর্তী মৌল অপেক্ষা যথেষ্ট বেশি পরিমাণে নিউক্লিয় চার্জ অনুভব করে, কারণ সিরিয়ামের 58টা প্রোটন 6s2 কে টানছে। আবার লুটেসিয়ামে যদি চলে আসি 71টা প্রোটন সেই 6s2 ওই 6s এর দুটো ইলেকট্রনকে টানছে, এবং এদের অন্তর্বর্তী 58, 59, 60, 61, 62 করতে করতে যখন আমরা 71 অব্দি যাচ্ছি সেন্টারে প্রোটন বাড়ছে, কিন্তু সেই বেড়ে যাওয়া প্রোটন টানছে তো সেই 6s এর 2 ইলেকট্রনকেই, মাঝের 4f টা ভালো করে সিল্ড করতে পারছে না। তাহলে পূর্ববর্তী মৌলগুলি অপেক্ষা যথেষ্ট পরিমাণে নিউক্লিয় চার্জ অনুভব করছে কারণ সেন্টারের প্রোটন বেড়ে বেড়ে যাচ্ছে। তাই পারমাণবিক ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে এফ ব্লকের ক্রমিক সদস্যগুলির আকার তথা পারমাণবিক ব্যাসার্ধের হ্রাস ডি ব্লক মৌলগুলির অপেক্ষা কিছুটা বেশি হয়, ঠিক আছে, সেটা অন্য কথা। ডি আর এফ এর মধ্যে তুলনা করেছে, ডি আর এফ এর মধ্যে তুলনা করেছে তার কারণ ডি অরবিটাল মানে ডি ব্লক এলিমেন্টের ক্ষেত্রে লাস্ট ইলেকট্রনটা ডি অরবিটালে ঢুকছে, এফ ব্লকের ক্ষেত্রে লাস্ট ইলেকট্রনটা এফ অরবিটালে ঢুকছে। ডি এর থেকে এফ এর স্ক্রিন করার ক্ষমতাটা বেশি, তাহলে তার পরের ইলেকট্রন গুলো বেশি চার্জকে পাচ্ছে, বেশি চার্জ মানে নিউক্লিয়ার চার্জকে পাচ্ছে, কন্ট্রাকশনটা বেশি হচ্ছে। এবার ডি এর স্ক্রিনিং করার ক্ষমতাটা এফ এর থেকে বেশি, তাহলে ডি এফ এর থেকে বেশি স্ক্রিন করছে, তাহলে তারপরের যে 4s এর ইলেকট্রনটা বা 5s ইলেকট্রনটা রয়েছে সেটা 4f এর ক্ষেত্রে মানে ল্যান্থানাইডের ক্ষেত্রে যতটা বেশি চার্জ পাচ্ছিল ডি এর ক্ষেত্রে মানে যখন ডি স্ক্রিন করছে ডি অরবিটালের ক্ষেত্রে ডি কন্ট্রাকশনের ক্ষেত্রে তখন 4s2 বা 5s2 তারা কম চার্জ পাচ্ছে, তাই কন্ট্রাকশনটাও কম হচ্ছে। এখানে 4f স্ক্রিন করছে, তাহলে 4f এখন অত ভালোভাবে স্ক্রিন করতে পারছে না, তার ফলে 6s এর কন্ট্রাকশন বেশি হচ্ছে, এই কারণে f এর থেকে d তে কন্ট্রাকশনটা একটু কম যদিও কন্ট্রাকশন হচ্ছে। তাহলে পারমাণবিক ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে এফ ব্লক মৌলগুলির পারমাণবিক এবং আয়নীয় ব্যাসার্ধ হ্রাসকে আমরা ল্যান্থানাইড সংকোচন বলি, এটা খুবই ইম্পর্টেন্ট। এবার ডি এর কথাটা যেটা ছিল, ডি ব্লক এলিমেন্টের কথাতে আমরা যদি আসি, ডি ব্লকের ক্ষেত্রে কি হয়, ইলেকট্রনটা n-1d তে ঢুকছে, তাহলে n-1d ইলেকট্রন, তাহলে এই তোর নিউক্লিয়াস n-1d, আমি যদি 3d সিরিজের জন্য বলি দিস ইজ ইওর 3d, 3d এর পর কে আছে, এখানে 4s আছে, তাহলে 4s এ ইলেকট্রনটা একটা বা দুটো থাকবে আর এখানে 1 to 10 ইলেকট্রন ঢুকবে। তাহলে ল্যান্থানাইডের ক্ষেত্রে কে সিল্ড করছিল, 4f এ ইলেকট্রনটা ডিফাইন সিটিং ইলেকট্রনটা ঢুকছিল। এবার 4f ভালোভাবে স্ক্রিন করতে পারে না, 4f এর থেকে 3d বা d অরবিটাল মানে 4f এর সাথে 3d তুলনা হচ্ছে না, মানে f এর থেকে d বেশি সিল্ড করতে পারছে। তাহলে যখন ল্যান্থানাইডের ক্ষেত্রে ns লেভেলটা যতটা নিউক্লিয়ার চার্জকে অনুভব করতে পারছিল, এখন কি যখন ডি অরবিটালে লাস্ট ইলেকট্রন ঢুকছে বা ডি ব্লকের ক্ষেত্রে এ অতটা বেশি পরিমাণে পাচ্ছে না, কারণ ডি বেশি স্ক্রিন করে এফ এর থেকে, তাই এখানে কন্ট্রাকশন হচ্ছে কিন্তু এফ ব্লকের থেকে কম কন্ট্রাকশন হচ্ছে, এটা বলতে চাইছি। কারণ এক জায়গাতে এফ সিল্ড করছে, এফ ভালো সিল্ড করতে পারছে না, আর এক জায়গাতে ডি সিল্ড করছে, ডি ভালোভাবে সিল্ড করতে পারছে, এটা বলার। সরি, সো এখানে পরের কথায় আসি, শ্রেণী বরাবর আকারের কি হবে, শ্রেণী বরাবর ইন দা সেন্স গ্রুপ ওয়াইজ উপর থেকে নিচে, গ্রুপ ওয়াইজ উপর থেকে নিচে কি হচ্ছে, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারটাই তো বেড়ে বেড়ে যাচ্ছে, গ্রুপ ওয়াইজ উপর থেকে নিচে গ্রুপটা ফিক্স থাকছে, পর্যায়টা তো চেঞ্জ হয়ে যাচ্ছে, 1 2 3 4 5 6 7 করে যাচ্ছে, ক্লাউড প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বাড়ছে, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বাড়ছে মানে আউটার মোস্ট সেলটাই তো এক ধাপ করে বেড়ে বেড়ে যাচ্ছে, তার তো সাইজ বাড়বেই, ওখানে তো আর কিছু চিন্তাধারার কিছু নেই, প্রবলেমটা পর্যায় বরাবরই হয় লেফট টু রাইটে। তাহলে গ্রুপ থেকে ওপর থেকে নিচে আমরা যত নামবো, ওপর থেকে নিচে আমরা যত নামতে থাকবো কি হবে, ওপর থেকে নিচে আমরা যত নামবো
যায় মৌলগুলি পারমাণবিক আকার তথা পারমাণবিক ব্যাসার্ধ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। পাবে, উপর থেকে নিচে নামলে নতুন সর্ববহিষ্ঠ কক্ষে সংযোজন ঘটে, তাহলে কেন্দ্রক থেকে নিউক্লিয়াসের দূরত্বটা বেড়ে যায়। তাহলে এছাড়া পরমাণুর নিউক্লিয়াসকে ঘিরে যে সমস্ত ইলেকট্রন কক্ষক আছে সেগুলি পরমাণু কেন্দ্রক এবং বহিস্থ কক্ষে ইলেকট্রনের মধ্যে পর্দা বা ঢালের মতো কাজ করে। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারটা বেড়ে যাচ্ছে, মানে আরো নাম্বার অফ অরবিটাল অ্যাড হচ্ছে। নাম্বার অফ অরবিটাল একে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বাড়ছে, নিউক্লিয়াস টু আউটার মোস্ট অরবিটাল ডিস্টেন্স বাড়ছে, প্রথমে যেটা বলেছে নতুন বহিস্থ কক্ষকেরই সংযোজন ঘটে যাচ্ছে, সাইজ তো বাড়বেই। এছাড়া নতুন কক্ষক ঢুকছে মানে ভিতরে আরো কক্ষক আসছে, তারা সিল্ড বেশি করছে। সিল্ড যদি বেশি করে যায় নিউক্লিয়াস আউটার মোস্ট অরবিটকে ভালোভাবে দেখতে পাচ্ছে না, আউটার মোস্ট অরবিটকে যদি ভালোভাবে দেখতে না পায় আকর্ষণ কম করছে, সাইজ বেড়ে যাচ্ছে। এবার তুই বলবি যে এফ ব্লকের ক্ষেত্রে কি হচ্ছে, ওখানে যে 4f সিল্ড করছে, 4f সিল্ড ভালো করে করতেই পারছে না, তারপরে 6s ইলেকট্রনটা ভালোভাবে নিউক্লিয়াসকে পাচ্ছে, কন্ট্রাক্ট করে যাচ্ছে, এটা হচ্ছে ওখানে ব্যাপার। এর ফলে নিউক্লিয়াস এবং বহিস্তম কক্ষের ইলেকট্রনের মধ্যে আকর্ষণ বল দুর্বল হয়ে পড়ে। এই দুয়ের মিলিত প্রভাবে নিউক্লিয়াসের আধান বৃদ্ধিজনিত প্রতিক্রিয়াকে অতিক্রম করে যায়, ফলে নিউক্লিয়াসের পারমাণবিক ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে সঙ্গে পারমাণবিক আকার তথা পারমাণবিক ব্যাসার্ধ ক্রমশ বৃদ্ধি পায়। ঠিক আছে, বেশ। এই তুই যদি দেখিস যে এরকম টাইপের হয়েছে, চেঞ্জ হয়েছে লিথিয়াম টু সিজিয়াম, তো গ্রুপ 1 হ্যালোজেন এটা দেখেছে ফ্লুরিন টু আয়োডিন, এইভাবে সাইজটা বেড়েছে। ঠিক আছে, এর প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারে আছে তোর লিথিয়ামের ক্ষেত্রে কি হচ্ছে, লিথিয়ামের 1s2 2s1, তাহলে 2 3 4 5 6 করে পর্যায় চেঞ্জ হয়েছে, এরও 2 থেকে 2 3 4 5 এইভাবে পর্যায় চেঞ্জ হয়েছে। তো যত পর্যায় চেঞ্জ হয়েছে মানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারটা বেড়ে বেড়ে গেছে, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বেড়ে বেড়ে গেছে মানে সাইজ তো বাড়বেই। আচ্ছা, তাহলে আমরা দেখলাম লেফট টু রাইটে অ্যাটমিক র্যাডাই মানে অ্যাটমিক সাইজটা কমছে, আর উপর থেকে নিচে গ্রুপ ওয়াইজ অ্যাটমিক র্যাডাইটা বাড়ছে। গ্রুপ ওয়াইজটা বুঝতে অতটা অসুবিধা হয় না, অসুবিধাটা হয় পর্যায় বরাবরটাই বুঝতে। আচ্ছা, এখানে বেশ কিছু ডেটা দিয়েছে, এসব ডেটার পর আমরা এখানটায় চলে আসি, এই জায়গাটা যেটা বাদ গেছে। তাহলে একই গ্রুপভুক্ত দুটি হালকা মৌলের, হালকা মৌল মানে যাদের মাস কম, অ্যাটমিক নাম্বার কম, তারাই হালকা মৌল। তাহলে হালকা মৌলের ক্ষেত্রে পারমাণবিক ব্যাসার্ধের পার্থক্য দুটি ভারী মৌলের উক্ত পার্থক্যের তুলনায় বেশি হয়। এবার বলেছে দুটো হালকা মৌল নিলি, হালকা মৌল মানে মাস কম, তাদের যে অ্যাটমিক সাইজ মানে পারমাণবিক র্যাডাই যে রয়েছে সেই যে ডিফারেন্সটা, সেটা দুটো ভারী মৌলের যদি পার্থক্য নিই তার তুলনায় বেশি হয়। এর কারণ ভারী মৌলগুলি ইলেকট্রনিক এফ থাকে, তাহলে ভারী মৌল বলতে মোটামুটি ডি ব্লক আর এফ ব্লক এলিমেন্টকে তুই বলতে পারিস। ঠিক আছে, ভারী মৌল বলতে তুই ডি ব্লক বা এফ ব্লক এলিমেন্টকে তুই বলতে পারিস। ঠিক আছে, তাহলে ভারী মৌল বলতে তুই যদি ওদেরকে বুঝছিস, তাহলে হালকা মৌলের কথা এস আর পি এদের মধ্যেই তুই ধরলি, যাদের ডি নেই। এবার এস আর পি তে তুই আবার আয়োডিন ফায়োডিনকে ধরে নিলে কি সমস্যা, যে ওদের ওগুলো তো সাইজ অনেক বড় হয়ে গেছে, কারণ ওর মধ্যে ইনারে কিছু না কিছু ডি তো ঢুকেই আছে, ওদের লাস্ট এলিমেন্ট লাস্ট ইলেকট্রনটা তো না হয় আমি বুঝলাম যে পি তে ঢুকলো, কিন্তু তার আগে তো আয়োডিনের কথা যদি দেখিস 5s5p না, তাহলে তার ভিতরে তো 4d ওইসব জায়গাতে ইলেকট্রন প্রবেশ করেছে, তাহলে সাইজের অ্যাটমিক নাম্বার যাদের কম, সোজা ভাষায় এত কথা না বলে মোদ্দা কথা অ্যাটমিক নাম্বার কম, তাই মাস কম, তাই তারা হালকা। আর যাদের ইলেকট্রন গুলো ডিএফ এ ঢুকছে বড় সাইজে, বড় অ্যাটমিক নাম্বার বড়, মাস নাম্বার বেশি, তারা বড়। তার মোদ্দা কথা তাদের ইলেকট্রন গুলো ডিএফ অরবিটালে ঢুকছে। তাহলে এস এবং পি উপকক্ষের তুলনায়, তাহলে আর যাদের ইলেকট্রন গুলো এস আর পি তে ঢুকছে ছোট সাইজে, এবার তুই আয়োডিনেরও তো এস আর পি তে ঢুকছে, তো আয়োডিনের তো ইনারে অনেক ডি অরবিটাল ইলেকট্রন ঢুকে রয়েছে, তুই যদি ইলেকট্রনিক কনফিগারেশন দেখিস। সো সেগুলোকে আমি বলছি না। তো যাদের এস আর পি তে ঢুকছে, ধর ওই লিথিয়াম সোডিয়ামের কথা নিলি, বেরিলিয়াম নিলি, ম্যাগনেসিয়াম নিলি, অ্যালুমিনিয়াম বোরন কার্বন নাইট্রোজেন, হালকা। ভারীর মধ্যে বুঝতেই পারছিস, তুই ভারী এলিমেন্টের মধ্যে ধর মার্কারি নিলি, ক্যাডমিয়াম নিলি, প্ল্যাটিনাম নিলি, এরকম করে ভারী এলিমেন্ট নিচ্ছিস। তাদের ক্ষেত্রে কি হয়, এস আর পি উপকক্ষের তুলনায় দুর্বলতর আবরণী প্রভাব থাকে, এদের আবরণী প্রভাবটা খারাপ। তাহলে আবরণী প্রভাবটা যদি খারাপ হয়, তাহলে দুর্বল আবরণী ক্ষমতা সম্পন্ন ডিএফ এ উপকক্ষের ইলেকট্রন গুলো নিউক্লিয়াসের আধানকে আড়াল করার ক্ষমতা কম। তাহলে যারা সাইজে ছোট, ইন দ্য সেন্স যাদের মাস কম, এসআরপি তে ইলেকট্রন ঢুকছে, তাদের আবরণীয় করছে কি, এসআরপি আবরণীটা করছে, ডিএফ ওখানে কাজ করছে না, যা ইলেকট্রন এসআরপি তেই ঢুকছে। তাহলে ওই এসআরপি কি করছে, ইনার এসআরপি নিউক্লিয়ার চার্জকে ভালোভাবে স্ক্রিন করে দেয়। ডিএফ এর ক্ষেত্রে কি হয়, স্ক্রিনটা ভালো করে করতে পারে না, ফলে সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনগুলির উপর নিউক্লিয় আকর্ষণ বলের প্রভাব বের কাঙ্ক্ষিত মান অপেক্ষা বেশি হয়। তাহলে সর্ববহিস্থ কক্ষক যে এফ এ ইলেকট্রনটা ঢুকছে, এফ এর পর যে আমার 6s আসছে, 6s কে 6s এর ইলেকট্রনটা নিউক্লিয়াসকে যতটা ভালোভাবে পাওয়ার কথা তার থেকে বেশি, মানে এক তো দূরে চলে যাচ্ছে বলে সিল্ড হচ্ছে, তো কথাটা ভালো করে দেখ,
সরলবহিস্থ কক্ষের ইলেকট্রনগুলির উপর নিউক্লিয় আকর্ষণ বলের প্রভাব কাঙ্ক্ষিত মান অপেক্ষা বেশি হয়। তাহলে 4f তো ভালোভাবে স্ক্রিন করতে পারছে না, 4f যেহেতু ভালোভাবে স্ক্রিন করতে পারছে না, তাই 6s এর ইলেকট্রনটা নিউক্লিয়াসকে এখন ভালোভাবে দেখতে পাচ্ছে, তারপরে কন্ট্রাকশন হচ্ছে। তাহলে যতটা সিল্ড করার কথা ততটা সিল্ড করতে পারছে না, তাহলে কাঙ্ক্ষিত মান অপেক্ষা নিউক্লিয়াস চার্জকে ভালোভাবে দেখতে পাচ্ছে। ইলেকট্রনগুলির উপর নিউক্লিয় আকর্ষণ বল যেটা কাঙ্ক্ষিত মান তার অপেক্ষা বেশি হয়ে যাচ্ছে, কারণ সিল্ড ভালো করে করতে পারছে না। তাই নতুন কক্ষের সংযোজন সত্ত্বেও পারমাণবিক ব্যাসার্ধ যতখানি বৃদ্ধি হওয়ার কথা ততখানি বৃদ্ধি পায় না, এটাই হচ্ছে কথা। সোডিয়ামের 1.54, পটাশিয়ামের 2.03, এদের মধ্যে বিয়োগফল নিবি। রুবিডিয়াম আর সিজিয়ামের মধ্যে বিয়োগফল নিবি, তাহলে 1.54, তাহলে 154, 203, তুই যদি বিয়োগ করিস ওখানে কত হবে? 1.54, 2.03 বিয়োগ কর, আর 2.16, এটা বিয়োগ করারও কিছু নেই, বিয়োগ করে ভ্যালু দেখে কি হবে দেখেই তো বুঝতে পারছিস। 1.54, 2.03 যে বিয়োগফলটা, আর এখানে যদি ভারী তুই যদি নিস তাহলে বিয়োগফলটা তুই দেখতেই পাচ্ছিস যে কোথায় বেশি কোথায় কম, পার্থক্যটা। এই হচ্ছে ব্যাপার। তাহলে আবরণী প্রভাবের কথাটাও বলা হলো এখানে। আবরণী প্রভাবের কর ব্যাসার্ধ সংক্রান্ত জ্ঞাতব্য কিছু বিষয়। তাহলে এই কিছু বিষয় আছে, তারপরে রেডিয়াস, তাহলে ওটা পরের ক্লাসে বলবো। ধীরে ধীরে হোক এই জিনিসগুলো, অল্প অল্প করে বুঝতে বুঝতে যা। কোথাও যদি বুঝতে অসুবিধা হয় বলবি, কারণ এই কনসেপ্ট গুলো আমাদের ভবিষ্যতে দরকার পড়বে। তাহলে পারমাণবিক ব্যাসার্ধ বা সমযোজী ব্যাসার্ধ, এখানে পারমাণবিক ব্যাসার্ধ বলতে আমি সমযোজী ব্যাসার্ধ নিয়ে আলোচনা হচ্ছে, সংক্রান্ত কতগুলো বিষয়। পর্যায় সারণী একেবারে বাম দিকে যারা ক্ষার ধাতুগুলো রয়েছে তাদের প্রতিটি পর্যায়ের ক্ষেত্রে তারা সব থেকে সাইজে বড় হবে, আর হ্যালোজেন গুলো সব থেকে সাইজে ছোট হবে। এই দুটো পয়েন্ট খুব ইম্পর্টেন্ট। সব কোনো একটা পার্টিকুলার পর্যায়ে সব থেকে বড় কারা? এক্সট্রিম লেফটে যারা রয়েছে ক্ষার ধাতুগুলো, আর এক্সট্রিম রাইটে যারা রয়েছে, লেফটে বললাম নিশ্চয়, রাইট বলে ফেললাম কি, আর লেফটেই বললাম আশা করি। এক্সট্রিম লেফটে যারা রয়েছে তারাই সব থেকে বড় হবে। আর সব থেকে ছোট কারা হবে, সব থেকে কম কারা হবে? ডান দিকে যারা রয়েছে হ্যালোজেন, নোবেল গ্যাসগুলোকে বাদ দিচ্ছি, কারণ হ্যালোজেনের পর নোবেল গ্যাসে আবার বেড়ে যায়, তো নোবেল গ্যাসগুলোকে নেওয়া যাবে না। দেন পর্যায় সারণী একেবারে ডান দিকে স্থানান্তরকারী নিষ্ক্রিয় গ্যাসগুলির ব্যাসার্ধ হ্যালোজেন অপেক্ষা বেশি হয়, কারণ ওদের ক্ষেত্রে আমাদের ভ্যান ডার ওয়াল ব্যাসার্ধকে নিতে হয়, কারণ ওরা কোভ্যালেন্ট বন্ড করে না। এটা তো আগেই বলে এলাম, এটাও একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন। দেন প্রতিটি সন্ধিগত সারি ডি ব্লকের ক্ষেত্রে পারমাণবিক ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে সঙ্গে আকারের হ্রাস তুলনামূলকভাবে কম হয়। আকারের হ্রাস তুলনামূলকভাবে কন্ট্রাকশন হচ্ছে, কিন্তু যতটা কন্ট্রাকশন হওয়ার কথা তার থেকে কম কন্ট্রাকশন হচ্ছে, কারণ ইলেকট্রনটা n-1d তে ঢুকছে। ডি এর আবরণী প্রভাবটা এফ এর থেকে বেশি, তাহলে বেশি সিল্ড করছে ইলেকট্রনটাকে। আউটার এনএস এর ইলেকট্রনটা অতটা ভালোভাবে নিউক্লিয়াসকে অতটা ভালোভাবে দেখতে পাচ্ছে না, তাই কন্ট্রাকশনটা কম্পারেটিভলি কম হচ্ছে। ঠিক আছে, এবার এবার তুই যদি 4f এ যাস, তাহলে 4f এর কি হয়? ইলেকট্রনগুলোর অনুরূপ হ্রাস পরিমাণ বেশি ঘটে, মানে ডি এর থেকে এফ এ কন্ট্রাকশনটা বেশি হয়। কারণ এখানে স্ক্রিনিং এর জন্য আমি কাকে ভাবছি? ডিফারেন্সিয়েটিং ইলেকট্রনটা কোথায় ঢুকছে? 4f এ ঢুকছে, ইলেকট্রনটা 4f এ ঢুকছে। এবার ডি এর থেকে আগেরটাতে ডি ব্লকে ডিফারেন্সিয়েটিং ইলেকট্রনটা ডি তে ঢুকছে, আর এফ ব্লকে ডিফারেন্সিয়েটিং ইলেকট্রনটা এফ এ ঢুকছে ল্যান্থানাইটের ক্ষেত্রে। তাই ডি এর থেকে এফ লেস স্ক্রিন করতে পারে, তাই 6s এর মানে এনএস এর ইলেকট্রনটা নিউক্লিয়াসকে বেশি ভালোভাবে পাচ্ছে, তাই কন্ট্রাকশনটা এক্ষেত্রে বেশি হচ্ছে। ঠিক আছে, যেহেতু 4f এর আবরণী প্রভাবটা সব থেকে কম। আচ্ছা, গ্রুপ বরাবর উপর থেকে নিচে প্রতিনিধি মৌলের আকার বৃদ্ধি পায়। সন্ধিগত মৌলগুলির ক্ষেত্রে যে কোনো শ্রেণী বরাবর 3D সারি মৌলগুলি অপেক্ষা 4D সারি মৌলগুলির আকার বড় হলেও ল্যান্থানাইট সংকোচনের দরুন 4D এবং 5D সারির মৌলগুলির আকার প্রায় সমান হয়। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন। তাহলে 3D থেকে 4D তে যখন নেমে আসবো, পার্টিকুলার কোনো একটা গ্রুপ নিলাম, পার্টিকুলার কোনো একটা গ্রুপ, সেই গ্রুপের পার্টিকুলার কোনো একটা গ্রুপ, ধর আমি গ্রুপ 3 নি, গ্রুপ 1 2 3 4, ধর 4 নিয়ে আলোচনা করছি ডি ব্লকে। তাহলে 4 এর প্রথম কি আছে? 3D সিরিজ, তার নিচে কি আছে? 4D সিরিজ। তাহলে উপর থেকে নিচে গেলে 3D 4D 5D 6D এভাবে যাবো। 3D থেকে 4 সিরিজে যখন নেমে এলাম, সাইজ তো বড় হলো, তারপরে তার হলেও 3D থেকে 4D আকার বড় হলো, ল্যান্থানাইট সংকোচনের জন্য 4D থেকে 5D সারির মৌলগুলির আকার প্রায় সমান হয়ে যায়। বড় হয়ে যাওয়ার কথা ছিল, 4D থেকে যখন 5D তে যাচ্ছি, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারটা 4 থেকে 5 এ যাচ্ছে, সাইজটা বড় হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু ল্যান্থানাইট কন্ট্রাকশনের জন্য কিছুটা ছোট হয়ে যাচ্ছে। তাহলে একটা বেড়ে যাওয়া ইফেক্ট, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বাড়ছে, ল্যান্থানাইট কন্ট্রাকশনের সাইজটাও ছোট হচ্ছে। এই দুটো মিলে মোটামুটি আকার প্রায় সমান থাকে। কপার, এজি এবং এইউ যদি দেখি, কপার হচ্ছে 3D এর একটা এলিমেন্ট, কপারের নিচেই থাকে এজি, এজি হচ্ছে 4D, তাহলে 1.28 থেকে সাইজ বেড়ে 1.44, কারণ প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারটা 3D থেকে বেড়ে 4D। এবং তুই যদি এস এর কথা বলিস, 4s থেকে বেড়ে 5s। এইউ দেখ অলমোস্ট সমান থাকছে, এটা তার নিচে 5D তে যেই চলে এলো কন্ট্রাকশনের জন্য। এই আর কি বলার। এরপর থেকে তো আমাদের আয়নীয় ব্যাসার্ধ শুরু হয়ে যাবে, আয়নীয় ব্যাসার্ধ নিয়ে কথা পরের দিনের ক্লাস থেকে বলবো। তো আজকের ক্লাসে এটাই, এই বিষয়টা নিয়ে একটু ভালো করে ভাববি। স্ক্রিনিং ইফেক্টের জিনিসটা আছে, আয়নীয় ব্যাসার্ধটা বলে দিলেই বলে দেওয়া যায়? বলছি না, প্রেসার কম দিচ্ছি, আগে ক্লাসটা ছোটই থাকলো,
ভালো করে স্ক্রিনিং ইফেক্টের বিষয়টা বোঝ। 5D আর মানে ডি তে যে কন্ট্রাকশন হচ্ছে, এফ এ যে কন্ট্রাকশন হচ্ছে, ল্যান্থনাইট কন্ট্রাকশনটা কেন বেশি হচ্ছে, ডি ব্লকের যে ডি কন্ট্রাকশনের থেকে এফ কন্ট্রাকশনটা কেন হায়ার, বেশি পরিমাণে কন্ট্রাক্ট করছে, এই বিষয়টা। লেফট টু রাইটে গেলে কেন সাইজের এই তারতম্যটা হচ্ছে, এই বিষয়পত্রগুলো একটু ভালো করে ভাব, ভালো করে বোঝার চেষ্টা কর। এখন ভাবার, কনসেপ্ট গুলো গ্র্যাব করার একটা সময় রয়েছে। এরপরে যখন এইচএস চলে আসবে সময় কম পাবি, এখন ধীরে সুস্থে বিষয়গুলো ভাবার বোঝার সময় রয়েছে। একটা চ্যাপ্টারের উপর তুই 10, 12, 15 দিন দেওয়ার মতো তোর কাছে সময় রয়েছে, এরপরে সেটা থাকবে না। ঠিক আছে? তো এখন একটু সময় নিয়ে বিষয়গুলো বোঝার চেষ্টা কর, আমি ধীরে ধীরে পড়াচ্ছি সেজন্য। আজকে এতটাই থাকলো। আবার একই কথা, কিছু ডাউট থাকলে নিচে লিংক দেওয়া রয়েছে, গ্রুপ জয়েন কর, স্যারদের মেসেজ কর, জিজ্ঞেস কর, ফোন কর, কোনো অসুবিধা নেই। পড়াশোনাটা কর, যেটা বলছি সেটা সাফিসিয়েন্ট যে কোনো এন্ট্রান্স বোর্ড ভালোভাবে অ্যান্সার করার জন্য। এরপরে তো আমরা কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস স্টার্ট করবোই, আগে সিলেবাসটাকে এগিয়ে নিয়ে যায়। ঠিক আছে, তাহলে আজকে এতটাই। নেক্সট ক্লাসে আবার এরপর থেকে শুরু হবে।